আজকে আমি বাসা থেকে পালিয়ে যাচ্ছি। প্রেম করেছিলাম, এমনকি বাসায়ও জানিয়েছিলাম যে আমি তাকেই বিয়ে করব। তাকে ছাড়া বিয়ে করতে পারবো না, কিন্তু আমার বাসায় সেটা আমাকে মেনে নিবে না। তার একটাই কারণ হচ্ছে ছেলেটা আমার থেকে বয়সে ছোট, কিন্তু ছেলেটা আমাকে অনেক ভালোবাসে আর আমিও তাকে অনেক ভালোবাসি। আমরা একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, কিন্তু হঠাৎ করে কি থেকে কি হয়ে গিয়েছে নিজেও বলতে পারি না। হঠাৎ করে ভালো লাগা, তারপরেই ভালোবাসা। বাসায় এত করে বোঝালাম, কিন্তু কেউ আমার কথা বুঝলো না। শেষ পর্যন্ত নিজের ভালোবাসার টানে বাসার মানুষের মায়া ত্যাগ করে বাসা থেকে চলে যাচ্ছি। আজকে দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাচ্ছি। জানি না কোথায় গিয়ে থাকবো, কোথায় কি করব। সবকিছু অনিশ্চিত। ভালোবাসার কাছে সব মায়া, সব আবেগ, সবকিছু তুচ্ছ। বাবা মায়ের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল আজকে 20 বছরের, কিন্তু এই ছেলেটার সাথে আমার মাত্র 2 বছরের সম্পর্ক। তাতেই বাসার সবাইকে ছেড়ে আমি চলে যাচ্ছি। ভালোবাসাটা এমন কেন হয়? কেন অন্যরকম হয় না? কেন সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসার মায়া কাজ করে? এইসব প্রশ্নের উত্তর কেউ খুঁজে পায়নি আজ পর্যন্ত, আর কেউ পাবেও না। কারণ ভালোবাসাটা এরকমই হয়, যার কোনো প্রশ্নের উত্তর খুঁজতে গেলে নিজেকে পাগল ভাবা ছাড়া আর কিছুই ভাবা যায় না। ছেলেটা বেশ চিন্তিত, কারণ সে তার পরিবারকে জানায়নি সে বাইরে থাকে হোটেলে, আর তার পরিবার জানে সেখানে পড়াশোনা করতেছে। কিন্তু আজকে সে আমার সাথে পালিয়ে যাচ্ছে শুধু আমার ভালোবাসার জন্য, আর আমাকে সে কথা দিয়েছিল সেই কথা রাখার জন্য। এখন আমরা দুজন ট্রেনে বসে আছি। আমার নাম হচ্ছে ঈশিতা। আমি যার সাথে পালিয়ে যাচ্ছি, আহমিন আমার হবু স্বামী, তার নাম হচ্ছে ঈশান। ছেলেটা দেখতে বেশ সুন্দর, আর তার মুখের হাসি দেখেই আমি তার প্রেমে পাগল হয়ে যাই। দিন দিন তার প্রতি আমি দুর্বল হয়ে যাই, আর ছেলেটাও আমার প্রতি দুর্বল ছিল, যার জন্য একে অন্যের প্রতি ভালোবাসায় নিমজ্জিত হয়ে যায়। আজকে শেষ পর্যন্ত দুজন একসাথে থাকার জন্য পালিয়ে যাচ্ছি। সে আজব একটা দুনিয়া। কথাগুলো ভাবতেছি, হার্টবিট তার নিজস্ব গতিতে চলে যাচ্ছে। ঘুম ঘুম চোখ নিয়ে কিছুই ভালো লাগতেছে না, তার উপর টেনশন। আমরা এখন কোথায় যাচ্ছি? আর এই ট্রেনটার লাস্ট গন্তব্যস্থল কোথায়? আমরা তো কিছুই জানি না। তুমি তো আমাকে কিছু বলনি, কোথায় যাবে, কি করবে না করবে। কোনো কিছু কি ঠিক করে রেখেছো? আমি আনমনে কথাগুলো ভাবতেছিলাম। হঠাৎ করে ঈশানের এই কথা শুনে আমার ধ্যান ভেঙে গেল। আসলেই তো কোনো ঠিক করিনি আমরা এখন কোথায় যাব, আর ট্রেনটার লাস্ট গন্তব্যস্থল কোথায় সেটাও জানি না। আমি হঠাৎ করে এসে দেখি চলন্ত ট্রেনে চলে যাচ্ছে। উঠে পড়েছি, আর একটা কামরা ফাঁকা পেয়েছি, এখানে এসে বসে পড়লাম। আর কোনো কিছুই জানি না। এখন তো কাউকে না কাউকে জিজ্ঞেস করতে হবে আমরা কোথায় যাচ্ছি, সেটাও তো জানি না। কি হলো, চুপ করে আছো কিসের জন্য? আর তোমাকে দেখে মনে হচ্ছে প্রচুর টেনশন করতেছো। আর টেনশন করে লাভ কি হবে বলো? দেখো, টেনশন করতেছি না তেমন, কিন্তু একটা জিনিস আমায় খুব ভাবাচ্ছে। তুমি তো বাসায় কিছুই বলনি, আর তোমাকে বাসায় তোমাকে নিয়ে একটা আশা করে বসে আছে, আর তুমি আমাকে নিয়ে পালিয়ে যাচ্ছ। সবকিছু ঠিকঠাক মতোই হবে, সেটা নিয়ে কোনো টেনশন করতে হবে না তোমাকে মহারানী। তোমার এখন যেটা করা উচিত সেটা করো। আর আমি যেহেতু তোমাকে কথা দিয়েছি সারা জীবন তোমার সাথেই থাকবো, তোমার সাথেই থাকবো। আমার যেটা লক্ষ্য সেটা পালন করব, সেটা যেখানে থাকি না কেন। হয়েছে, নিজের বকবক দেখাতে হবে না আমাকে। আর আমরা এখন কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। আমরা চলন্ত ট্রেনে উঠে পড়েছি। তুমি তো দেখতেই পেলে আমি কোনো টিকিট বুকিং দেইনি। এখন যদি টিটি এসে আমাদের দুজনকে নামিয়ে দেয় তাহলে তো আমি শেষ। কি বলতেছো এসব তুমি? এখানে চিটিং করেছো? যদি কিছু একটা হয়ে যায় তাহলে আজকে তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। আর তোমার পরিবারের সবাইকে জেনে গিয়েছে যে আমরা চলে যাচ্ছি, নাকি কেউ এখন পর্যন্ত জানিনি? আমি কি জানি, আমি তো চলে এসেছি। তখন সবাই ঘুমাচ্ছিল, আর সবাইকে এত করে বললাম যে আমি মানিয়ে নিতে পারবো। তাহলে তোমাদের মানিয়ে নিতে সমস্যাটা কি? কেউ তো আমার কথা শুনলই না। শেষ পর্যন্ত তোমার মায়া কাটিয়ে উঠতে পারলাম না। অনেক ভাবলাম, টেনশন করলাম, কোনো উপায় খুঁজে পেলাম না, তাই এই প্ল্যান করলাম। তুমি চিল করতেছো। তোমার পরিবার যদি আমাদের খুঁজে পায় আর আমাদের দুজনের যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে, তোমার তো কোনো ক্ষতি করবে না, আমাকে তো মেরে ফেলতে পারে। এরকম হয়ে থাকে তাই না? তখন কি করবে তুমি? দেখো, এখন আমার বাসা থেকে পালিয়ে যাচ্ছি, আর তুমি সেই ফিলিংসটা নিয়ে একটু মজা করো, বোঝো না? তুমি
তুমি এরকম সব সময় একটা ফিলিংসের মাঝে একটা টেনশনের কথা ঢুকিয়ে দাও কেন, বুঝি না। আচ্ছা হয়েছে, এখন আমার সিনিয়র বউ, তুমি ঘুমিয়ে পড়ো আর আমি তোমার মাথায় হাত বলিয়ে দিচ্ছি। সকাল হওয়া পর্যন্ত দেখি কি হয়। সকাল হওয়ার পর যে স্টেশনে গিয়ে থেমে যাবে সেখানেই নিয়ে যাব। সেটাই ঠিক বলেছ, সকাল না হওয়া পর্যন্ত এখানে থাকতে হবে। সকাল হওয়ার পর যেখানে ট্রেনটা থেমে যাবে আমরা সেখানে নেমে যাব। সেখান থেকে একটা ব্যবস্থা করে নেওয়া যাবে। দিনের বেলা তো রাস্তাঘাটে দেখে শুনে যাওয়া যাবে, তাই না? আচ্ছা, তাহলে তুমি এখন ঘুমিয়ে পড়ো আর আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আর তুমি এখন আর কোনো কথা বলবে না, তুমি ঘুমাবে এখন। কারণ তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি অনেক ক্লান্ত আর তোমার চোখে প্রচুর ঘুম। তুমি ঘুমাবে কখন? কথাটা বলে ঈশিতাকে চুপ করিয়ে দিলাম। ঈশিতা কথা বলতে চাইলে আমি হাত দিয়ে তার মুখের একটু আলতোভাবে চেপে ধরলাম, যাতে করে সে কোনো কথা বলতে না পারে। তারপর ঈশিতা আর কোনো কথা বলল না, চুপচাপ ঘুমানোর জন্য প্রস্তুত করলো নিজেকে। আর আমি সুন্দরভাবে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর ঈশিতা তার চোখ দুটো বন্ধ করে নিল। আমি পড়ালেখা করতেছি আর এবার অনার্স সেকেন্ড ইয়ারে। আর আমি যাকে নিয়ে পালিয়ে যাচ্ছি সে হচ্ছে আমার ইউনিভার্সিটির বড় আপু, এবার অনার্স থার্ড ইয়ারে। জানি না কিভাবে এই মেয়েটার মায়ায় পড়ে গেলাম। যেদিন প্রথম ভার্সিটিতে প্রবেশ করেছিলাম সেদিন থেকেই মেয়েটাকে দেখে এসেছিলাম। কখন যে তার প্রতি মায়া সৃষ্টি হয় আর কখন যে তার প্রতি ভালোবাসার সৃষ্টি হয় নিজেও জানি না। আর কি করে যে মেয়েটাও আমার উপর দুর্বল হয়ে গেল, সব কিছুই হঠাৎ করেই হয়ে গিয়েছে। মেয়েটা দেখতে বেশ সুন্দরী, যে কোনো ছেলে দেখলেই তাকে ভালোবেসে ফেলবে। আর তার প্রতি আমার ভালোবাসা সৃষ্টি হয় যেদিন মেয়েটা চোখে কাজল, কপালে কালো টিপ এবং তার সাথে নীল শাড়ি সব কিছু মিলিয়ে পড়েছিল। আর চুলগুলো এলোমেলো করে ছেড়ে দিয়েছিল। আমি দেখেই তো প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। তার সাথে তার গোলাপি ঠোঁট দুটো আমাকে আরো বেশি আকর্ষিত করছিল। আর আমি নিজেকে নিজের মাঝে হারিয়ে ফেলেছি। আর নিজের মনটা চলে গিয়েছিল সেই ঈশিতা নামের বড় সিনিয়র আপুর কাছে। আমি নিজের মনোভাব, নিজের মনের জেদ সবকিছু ভুলে গিয়ে বড় আপুর উপর ক্রাশ খেয়ে গেলাম। কথাগুলো বলতে বলতে হাত দিয়ে জানালার ফাঁক দিয়ে দেখলাম সূর্যের আলো সুন্দরভাবে উকি দিচ্ছে। আর এই ভোরের আলোটুকু আমার সেই মায়াবিনীর মুখের উপর পড়তেছে। দেখতে কি নিষ্পাপ লাগতেছে আর কতটা যে মায়াবী লাগতেছে, যেটা লিখে প্রকাশ করতে পারবো না, যেটা বলেও ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু এটা একটা অনুভব করার মতো একটা মুহূর্ত, যেটা শুধু অনুভব করতে পারা যায় একটা ভালোবাসার মানুষের পক্ষে। আর এটা লিখে না বলে প্রকাশ করার মতো না। ভোরের আলোটা আমার মায়াবিনীর সাথে লুকোচুরি খেলতেছে। একবার ভোরের আলোটা তার মুখের উপর পড়তেছে আর চোখে, আর একবার হারিয়ে যাচ্ছে সেটার কারণ হচ্ছে আশেপাশের গাছপালার জন্য গাছের ছায়া। সে একবার মায়াবিনীর মুখের উপর পড়তেছে, আবার একটু দূরে গেলেই আমার ভোরের আলোটা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে তাকে। আমি আবার নতুন করে তার প্রেমে পড়ে গেলাম। এরকম লুকোচুরি খেলতেছিল আর হঠাৎ করে দেখলাম যে আমার রানী চোখ দুটো খুলে আমার দিকে একটু তাকিয়ে রইল আর তার সাথে একটু মিষ্টি হাসি দিল, যেটা দেখে তো আমি পুরাই ফিদা। প্রথম আমার মায়াবিনী নামে ঘুম ভাঙানোর দৃশ্য দেখলাম আর আশা করি এরপর থেকে প্রতিটা সকালে এইভাবেই সুন্দরতম হয়ে উঠবে আমার জন্য। আমিও তাকে একটু মিষ্টি হাসি দিয়ে গ্রহণ করলাম আর সে উঠে বসতে চাইলে আমি তাকে বাধা দিয়ে আমার কোলে শুয়ে রাখলাম। তোমাকে এভাবে সুন্দর লাগতেছে, এভাবে শুয়ে থাকো, আমি তোমাকে কিছুক্ষণ মন ভরে দেখি। হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। আমাকে এখন একটু বাথরুমে যেতে হবে, তুমি একটু অপেক্ষা করো, আমি যাব আর আসবো। আমিও সঙ্গে যাচ্ছি, সমস্যা কি? সবসময় তো একসাথেই থাকতে হবে, তাই না? তার জন্য তো এখন আমি গেলে কোনো সমস্যা হওয়ার কথা না, বলা তো যায় না। সব সময় কিন্তু ফাজলামি ভালো লাগে না, বোঝো নাই? সকাল সকাল এরকম দুষ্টুমি করা বাদ দিয়ে চুপচাপ এখানে বসে আছো, বসে থাকো। সব সময় মজা করো, তাই না? মজা কোথায় করলাম? আমি তো যেটা বলতেছি ভালোর জন্যই বলতেছি তুমি একটু ভেবে দেখো, যদি বাইরে থেকে কেউ প্রবেশ করে নেয় তখন কি হবে? তার জন্য আমি যেতে চাইলাম, আর তুমি কি করলা? তোমাকে আমার সাথে যেতে হবে না। আর এখানে তেমন কেউ নেই, আশেপাশে সব মহিলা বেশি, তাই টেনশন করতে হবে না। আর আমি হারিয়ে যাচ্ছি না, বোঝো নাই? আমি তোমাকে হারিয়ে যেতে দিলে তো তুমি হারিয়ে যাবে, তাই না? আর তুমি আমার মায়ায় পড়ে গিয়েছি, আর তুমি চাইলেও আমার মায়া কাটতে পারবে না, তাই আমি নিশ্চিন্তে থাকতে পারি। আচ্ছা, তাহলে আমি এখন আসি। আর তোমার সাথে বকবক করলে এদিকে আমার সর্বনাশ হয়ে যাবে। তুমি একটু অপেক্ষা করো, আমি যাব, আর তুমি একটু ফ্রেশ হওয়ার চেষ্টা করো, আর আমি ফ্রেশ হয়ে আসি। এই জন্যই বললাম তো আমিও যাই তোমার সাথে, দুজনে একসাথে ফ্রেশ হয়ে বেরিয়ে আসবো, তাহলেই তো হয়ে যায়। তুমি তো সবকিছু অন্যভাবে নাও, আর আমি তো অতটা খারাপ না, তাই না?
আমি যাব আসবো, তারপর তুমি যাবে, তার আগে না। এখন বেশি কথা বলবে না, কিন্তু ভালো হবে না বলে দিলাম। আপনার মর্জি মহারানী, আপনি যেটা বলবেন সেটাই হবে। আর আমি এখানে বসে আছি, আপনি তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসেন। একটু সামনে একটা স্টেশন আছে, আমরা সেখানে নেমে যাব। আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে অনেক সুন্দর, সবুজ শ্যামলে ভরা। আচ্ছা পাগল, তুমি অপেক্ষা করো, আমি 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে আসতেছি। তারপর তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসবা, তারপর সামনে স্টেশনে নেমে যাব। তারপর আমি একটা সুন্দর হাসি দিয়ে চলে আসলাম ফ্রেশ হতে। ঘুমটা অনেক ভালোই হয়েছে, জানি না এরকম শান্তির ঘুম এর আগে কখনো আমার হয়েছে কিনা। আজকে যে 2টা ঘন্টা ঘুম পেরেছি, মনে হচ্ছে যে অনেক লম্বা সময় ঘুমটা পেরেছি। এত শান্তিময় একটা ঘুম হয়েছে, কিন্তু এখন একটু টেনশন হচ্ছে। এখন আমরা যাব কোথায়? এখন কোথায় নেমে কোথায় যাব কিছুই জানি না। একটা অপরিচিত এলাকায় কিভাবে কি ম্যানেজ করব বুঝতেছি না। আমি যত দ্রুত সম্ভব ফ্রেশ হয়ে নিলাম, কারণ সামনের স্টেশনে যেতে আর বেশিক্ষণ সময় লাগবে না। আর এই স্টেশনটা মিস করলে আবার কোথায় কি করা যায় কিছুই জানি না, যার জন্য এই স্টেশনে আমাদের নামতে হবে। আমি দ্রুত ফ্রেশ হয়ে এসে দেখি ঈশান তার সিটে নেই। আমাদের যে কামরাটা ছিল সেটা পুরো ফাঁকা। কি হবে? ঈশান গেল কোথায়? আমি ট্রেনের বগি থেকে ওই বগি যাচ্ছি, ভেতরে দিয়ে কোথাও ঈশানকে দেখতে পাচ্ছি না, বুঝতেছি না ঈশান কোথায় গেল। আমাকে এখানে একা রেখে, বুঝতেছি না তো ঈশান কোথায়। আমি পাগল হয়ে যাব, তাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। প্রচুর কান্না পাচ্ছে আমার। এ কোথায় গেল? পুরো ট্রেন খোঁজা শেষ করলাম, কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। কোথায় গেল? তাহলে কি আমাকে একা রেখে চলে গেল? আমার মাথা কাজ করতেছে না, আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। আমার সাথে কেন এরকম হলো? তার মানে ঈশান কি আমাকে ছেড়ে চলে গেল? ট্রেন তো এক জায়গায় তো দাঁড়ায়নি, তাহলে কেমনে ট্রেন থেকে নেমে যেতে পারে? আমার চিন্তাধারা ভুল। তাহলে কোনো সমস্যা হলো নাকি ঈশানের? আমি আর কোনো কিছু ভাবতে পারতেছি না। চুপচাপ আমি বসে পড়লাম আমাদের কামরায়। আর কোনো কিছু করতে ইচ্ছে করতেছে না, মাথা কাজ করতেছে না, শরীরের শক্তি লোপ পাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, শরীরে কোনো ধরনের শক্তি আমি পাচ্ছি না। আরে, তোমাকে এরকম টেনশন দেখাচ্ছে কিসের জন্য? তোমার চোখে পানি কেন? কি হয়েছে তোমার সোনা? ঈশানের কণ্ঠে কথা শুনে চোখ তুলে তাকিয়ে দেখি ঈশান মুচকি হাসি দিয়ে আমাকে কথাটা জিজ্ঞেস করতেছে। আমার তো ভেতরটা ফেটে যাচ্ছে। আমি দৌড়ে গিয়ে ঈশানকে জড়িয়ে ধরলাম শক্ত করে। আর ঈশান আমার ব্যবহার দেখে অবাক হয়ে গেল, কারণ হঠাৎ করে আমি এরকম করতেছি, ঈশান তো এটার জন্য প্রস্তুত ছিল না। অনেক শক্ত করে জড়িয়ে ধরেছি, যার জন্য সে কোনো কথা বলার শক্তি পাচ্ছে না। আর আমি তো তাকে ছেড়ে দিচ্ছি না। ঈশান আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমার মনটা শান্ত হতে চাচ্ছে না। আমি পাগল হয়ে যাব যদি ঈশানের কিছু হয়ে যেত। আরে পাগলি, কি হয়েছে? সমস্যাটা তো আমাকে বলবে, তাই না? এরকম করতেছো কিসের জন্যে? কোনো সমস্যা হয়েছে? আমাকে বলো। তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? আমি কখন এসেছি আর তোমাকে পুরো ট্রেন খোঁজা শেষ করেছি, তোমাকে কোথাও খুঁজে পেলাম না। তুমি কোথায় চলে গিয়েছিলে? আরে পাগলি, তোমার কি কমন সেন্স বলতে কিছু নেই? এই চলন্ত ট্রেন থেকে আমি কোথায় চলে যাব? আমি একটু বাথরুমে চলে গিয়েছিলাম, আমার একটু সমস্যা দেখা দিয়েছিল, তাই যেতেই বাধ্য হয়েছিলাম। তুমি আমাকে বলবে না? আমাকে না বলে চলে গেলে কিসের জন্য? আমার বাথরুমের দরজা গিয়ে নক করলেই তো হইতো, তাই না? তাহলে আমি শুনতে পারতাম। কিছু সব কথাবার্তা বলতেছো বুঝতেছি না। তুমি কোন বাথরুমে চলে গিয়েছো আমি জানি না, তাই তোমাকে তখন বললাম আমার সঙ্গ করে আমাকে সঙ্গে করে নাও, কিন্তু নিলা না। আর এখন তুমি কান্না করতেছো, দেখো কার কষ্ট হলো। কথা হয়েছে, আর একটু পরেই হয়তো ট্রেন থেমে যাবার কারণে ট্রেনের গতি কমে যাচ্ছে। আমাদের জিনিসপত্রগুলো ঠিকঠাক মতো দেখে নাও, কারণ একটা জিনিস হারিয়ে গেলে পরে আবার সমস্যা। আচ্ছা, তুমি তোমার জিনিসগুলো দেখো আর আমি আমার জিনিসগুলো দেখতেছি, তারপর দেখি কি হয়। আচ্ছা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? বা আমার সাথে এসে তোমার কি মনের ভেতরে কোনো কিছু বলতেছে না? বলতেছে না তো আমাকে ছেড়ে পালিয়ে যাবে একা রেখে? তুমি আমার চোখের দিকে তাকাও, আমি চাই। তুমি কি দেখতে পাচ্ছ আমি কি তোমাকে ছেড়ে পালিয়ে যেতে পারবো? আমার চোখ তোমাকে সেটাই বলতেছে। আমি বুঝতে পারতেছি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তুমি যদি এইরকম কিছু করো তাহলে সত্যিই আমি আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। তাই প্লিজ কোনো কিছু করার আগে সিদ্ধান্তটা আমাকে জানিয়ে দেবে।
তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আর এসব আবোল তাবোল কথা তোমার মাথায় আসে কি করে? এটাকে বাংলা সিনেমা পেয়েছো যে আমি তোমাকে পালিয়ে নিয়ে এসে রেখে চলে যাব? হয়েছে, আর বকবক করতে হবে না। আমার সাথে এখন তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে, ট্রেনটা থেমে যাচ্ছে প্রায়। বুঝতে পেরেছি। তুমি তোমার জিনিসগুলো নিয়ে এসেছো, সেগুলো সাবধানে রেখো। আর কোনো মূল্যবান জিনিস নিয়ে এসেছে নাকি? আমি কিন্তু তোমাকে বলেছিলাম কোনো মূল্যবান জিনিস সাথে করে নিয়ে আসবে না, কারণ বাইরে যাচ্ছি। সেটা তোমাকে ভাবতে হবে না, আমি সামান্য কিছু জিনিস নিয়ে এসেছি। আর তুমি ছটপট করে বেরিয়ে পড়ো। আমিও বেরিয়ে যাচ্ছি, আর ট্রেনটা তো থেমে গেল। তারপরে ঈশান আমার সাথে কোনো কথা বলল না, আমি আর কোনো কথা বললাম না। মনের ভেতর একটু ভয় লাগতেছে, কারণ একটা নতুন এলাকায় এসে পড়লাম, কাউকে চিনি না, না আছে কোনো বন্ধু যে তার সাহায্য নিয়ে একটা জায়গা নিয়ে থাকবো, কেউ নেই। সব ওলট পালট লাগতেছে আমার কাছে। আর ঈশান তো নার্ভাস প্রচুর, কারণ সে আমাকে না বললেও তাকে দেখে বোঝা যাচ্ছে যে তার ভেতরে অনেক ভয় কাজ করতেছে। নতুন একটা জায়গায় এসেছি, যদি আমাকে কেউ কিছু বলে, এসব হয়তো তার মনের ভেতর নাড়া দিচ্ছে, আর এসব ভেবে নার্ভাস হয়ে যাচ্ছে। তারপর আমরা দুজন ট্রেন থেকে নেমেই পড়লাম। ট্রেন থেকে নেমে তো আমি অবাক হয়ে গেলাম, এত সুন্দর একটা স্টেশন, চারদিকে সবুজ শ্যামল শস্যে ভরা, আর তার মাঝখানে একটা ট্রেন স্টেশন। আর ট্রেন স্টেশনের চারপাশে সবুজ গাছ, প্রকৃতি এত সুন্দর যার বর্ণনা আমি দিতে পারবো না। আমার দ্বারায় এর বর্ণনা দেওয়া সম্ভব না। তারপর ঈশান এসে আমার হাতটা ধরলো শক্ত করে, আর আমাকে তার চোখ দিয়ে ইশারা করে আশ্বাস দিল সে আমাকে কখনো ছেড়ে যাবে না। আর সুন্দর একটা মুচকি হাসি দিয়ে এটা বুঝিয়ে দিল যে জায়গাটা অনেক রোমাঞ্চকর। আমি তার দুষ্টুমি হাসির মানে বুঝতে পারলাম, সাথে আমি একটা দুষ্টুমির হাসি দিয়ে তাকে আমার উত্তরটা দিয়ে দিলাম, আর ঈশান সেটা ভালোভাবেই বুঝতে পেরেছে। তারপর দুজনে সামনের দিকে এগিয়ে যেতেই লাগলাম। এখান থেকে যে কোনো একজনকে ভালোভাবে সব কিছু বলো। এখন আপাতত একটা হোটেলে উঠতে হবে, বা যে কোনো কারো বাসায় ভাড়া দেয় কিনা সেখানে উঠতে হবে। এখানে হয়তো হোটেল পাওয়া যাবে না, এটা গ্রাম, আর গ্রামটা এত সুন্দর, মন চাচ্ছে যে এই গ্রামের মাঝে হারিয়ে যায় দুজনে। তারপর ঈশান আমার হাত ধরে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো, আমি ঈশানের দেখানো পথ অনুসরণ করতে লাগলাম। আমরা তো চলে আসলাম, এবার কি হবে? এখানে তো কোনো ভালো মানুষকে চোখে পড়তেছে না, সবাইকে কেমন জানি আমার সন্দেহ লাগতেছে। তাই একটু বাইরে যেতে হবে, বাইরে গিয়ে দেখি বাইরের পরিবেশটা কেমন। আমার মনে হচ্ছে সমস্যা হবে, কারণ যে সুন্দর একটা পরিবেশ, এত নির্মূল একটা গ্রাম, আর এখানের মানুষ খারাপ থাকতে পারে, এটা তো আমার মাথায় ঢুকতেছে না। এখানের মানুষগুলো হয়তো অনেক সুন্দর হবে, দেখে নিও। তোমার কথাই যেন সত্যি হয়, আর এখানকার মানুষগুলো যেন অনেক ভালো হয়, যেন তাদের সাথে আমার খুব সহজেই মিশে যেতে পারি, আর তারাও যেন খুব সহজে আমাদেরকে আপন করে নিতে পারে। এখন শুধু মাথায় একটাই টেনশন, থাকার জায়গা হলেই হইছে, তারপর বাকিটা তো দেখে নেওয়া যাবে। দুজনে কাজ করে চালিয়ে যেতে পারবো সারা জীবন, কিন্তু এখন আপাতত একটা থাকার জায়গা খুঁজে পাওয়া মুশকিল মনে হচ্ছে আমার কাছে। টেনশন করবে না, এখন চলো সামনে গিয়ে দেখি কি হয়। আমার মনে হচ্ছে থাকার জায়গা একটা হয়ে যাবে, আমাদের রোমান্স করার মতো একটা রুম হলেই চলবে, আর কিছু লাগবে না। দেখো, একদম দুষ্টুমি করার চেষ্টা করবে না, আর এসব কথা মাথা থেকে ছেড়ে ফেলে দাও। বিয়ে করব আগে, তারপর যা খুশি তাই করব। আমারও তো ইচ্ছে করে, তাই না? কিন্তু আগে বৈধভাবে সম্পর্কটা করে নেই। প্লিজ আমাকে এই সময়টুকু অন্তত দিও তুমি। তোমার যত সময় লাগে নিতে পারো, আর আমি চাইলে কিন্তু ট্রেনের ভিতর তোমার সাথে আমি কিছু একটা করতে পারতাম, আর তুমি আমাকে কিছুই বলতে পারতে না, অসহায় হয়ে থাকতে। আমি চাই না তোমার প্রাধান্যটাকে নষ্ট করতে। আমি ভালো করে জানি তুমি আমার প্রাধান্য দিবে, আর আমি এই জন্যই তোমাকে ভালোবাসি, আর সারা জীবন ভালোবেসে যাব। মরার আগ পর্যন্ত তোমার হাতটা ধরে রাখবো। আল্লাহ যেন আমাকে ধৈর্য শক্তি দান করেন। আচ্ছা চলো, আর আমাকেও যেন আল্লাহ ধৈর্য শক্তি দান করে, যাতে করে আমি তোমাকে কখনো ভুল না বুঝি। সবসময় তোমার ভুলগুলো ধরিয়ে দিয়ে দুজনের মাঝে সবসময় মিলেমিশে থাকার জন্য একটা সম্পর্ক তৈরি করে দেয় আমাদের মাঝে। সামনে দেখতে পারতেছো একটা অটোওয়ালা দেখা যাচ্ছে, ওই অটোওয়ালার সাহায্য নিতে হবে, কারণ লোকটাকে দেখে মনে হচ্ছে অনেক ভালো মানুষ হবে। আচ্ছা চলো কথা বলি, দেখি কি হয়, কি বলে উনি, আর এখানে থাকা জায়গার খোঁজ দিতে পারে কিনা। তারপর আমি ঈশিতার হাত ধরে অটোওয়ালা মামার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। অটোওয়ালা আমাদের দিকে তাকিয়ে মুখে একটা হাসি টেনে এনে বলল, মামারা কোথায় যাবেন আর কার বাসায় এসেছেন? আপনাদের দেখে তো মনে হচ্ছে নতুন এখানে।
ইত্যাদি ইত্যাদি। গ্রামের মানুষ একটু বেশি কথা বলে, সেটা আগে থেকে জানতাম, কিন্তু আজকে দেখলাম। তারপর আমি তাকে সব বললাম, আমাদের সমস্যার কথাটা বললাম, পালিয়ে এসেছি সেটা বললাম না, বললাম যে আমরা ঘুরতে এসেছি, কিন্তু আমার ট্রেন মিস করে অন্য একটা জায়গায় চলে এসেছি। আমাদের এখানে থাকার জায়গা একটা ব্যবস্থা করে দিলে আমরা সেখানে ভাড়া দিয়ে থাকতাম। আরে মামা, এটা কোনো ব্যাপার না। আর আমাদের এখানে তো ভাড়া দেওয়ার মতো কয়েকটা মানুষ আছে, তাদের মধ্যে ভালো মানুষ আছে 2জন আর খারাপ মানুষ আছে অনেক কয়েকজন। আপনি প্লিজ আমাদের কোনো খারাপ মানুষের কাছে নিয়ে যাবেন না, আপনি আমাদেরকে ভালো মানুষের কাছে নিয়ে চলেন। যদি একটু ভাড়া বেশি হয় তাও সমস্যা নেই, আমরা সেখানেই থাকবো। আর আপনি প্লিজ আমাদেরকে কোনো খারাপ মানুষের কাছে নিয়ে যাবেন না, আপনার কাছে একটাই অনুরোধ। আরে কি যে বলেন না, আমাকেও মতো মানুষ আপনাকেও মতো মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে? সেটা তো আমি ভালো করে জানি মামা, আপনার উপর বিশ্বাস হইল। আর এখন আমাদেরকে আপনি নিয়ে যাবেন আর বাসা ভাড়া ঠিক করে নিয়ে দেবেন এবং আমাদের সাথে নাস্তা করবেন, তারপর আপনি আপনার ভাড়াটা নিয়ে চলে আসবেন। আচ্ছা, এখন আর বেশি কথা বলতে হইব না, আপনারা গাড়িতে উঠে বহেন, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তারপর আমি ঈশিতাকে সঙ্গে করে গাড়িতে উঠে পড়লাম, আর গাড়িওয়ালা মামা মজার কণ্ঠতে গান গাইতে গাইতে সামনের দিকে এগিয়ে চলে যেতে লাগলো। আর আমরা শুধু দুই সাইডের প্রকৃতিটা দেখতে লাগলাম। এত সুন্দর একটা গ্রাম, মন ঠান্ডা হয়ে যায়। আর আমাদের হয়তো ভাগ্যটাই ভালো যে আমরা এত সুন্দর একটা গ্রামে এসেছি। তারপর অটোওয়ালা মামা আমাদেরকে সবকিছু দেখিয়ে দিতে লাগলো, চিনিয়ে দিতে লাগলো কোথায় কি আছে, কোথায় বাজার আছে, কোথায় খেলাধুলা হয়, কোথায় মাছ ধরার প্রতিযোগিতা চলে। গ্রামে যত ধরনের জায়গা আছে সব জায়গাতেই ঘুরিয়ে ঘুরিয়ে সব আমাদের দেখিয়ে দিলেন। অটোওয়ালা মামা সত্যি একজন চমৎকার মানুষ, সেটা স্বীকার করতেই হবে। তারপর ঈশিতা আমার কাঁধে মাথা রেখে সামনে দেখতে লাগলো, তার নাকি এখন মাথা ব্যথা করতেছে। অনেকক্ষণ থেকে জার্নি করতেছি, কালকে রাত 9টায় ট্রেনে উঠেছে আর আজকে এখন সকাল 9টা বাজতে চলেছে। কিছু খাচ্ছি না, 12 ঘন্টা হয়ে গেল জার্নির উপর আছি। তারপর আমি অটোওয়ালা মামাকে বাজারের সাইডে গাড়িটা দাঁড় করাতে বললাম আর ওনাকে কিছু টাকা দিলাম আমাদের জন্য, যেন ভালো কিছু খাবার নিয়ে আসে। তারপর উনি আমার কথা অনুযায়ী কয়েকটা ফলমূল আর তার সাথে এখানকার বাজারে সব থেকে ভালো আইটেম নিয়ে আসলেন। তারপর আমি ঈশিতাকে সুন্দরভাবে খাইয়ে দিতে লাগলাম। ঈশিতা আমার কাঁধে মাথা রেখে আছে আর সামনের দিকে তাকিয়ে আছে। একটা অপরূপ দৃশ্য কখনো উপভোগ করতে পারতাম কিনা জানতাম না, কিন্তু আজকে আমার এই পাগলির জন্য আমি এরকমটা তো জায়গা ঘুরতে পারলাম। আর এই প্রকৃতির মাঝে আমি আমার পাগলিটাকে খুঁজে পাচ্ছি, অনেক সুন্দর একটা সঙ্গ উপভোগ করলাম। তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম। অটোওয়ালা আমাদেরকে গাড়িতে বসতে বলে বাড়ির মালিককে ডাকতে গেলেন। দেখে শুনে কথা বলবে, বুঝছো? আর একটু ভেবেচিন্তে টাকার কথা বলবে, কারণ আমরা এখানে এসেছি পালিয়ে, আর বাসা থেকে আমাদেরকে কেউ সাহায্য করবে না, সেই কথাটা মাথায় রাখবে। সেই হিসাবে একটু টাকার অঙ্কটা বলবে তাদেরকে। সেটাই তো ভাবতেছি, আমার মনে হচ্ছে তুমি কথা বললে ভালো হবে। তুমি মেয়ে মানুষ, আর তোমাকে যদি কম বলে তোমার কথা জাদুতে তারা একটু মেনে নিতে পারে, কিন্তু আমার সাথে কর্কট গলায় কথা বলতে পারে, তাই না? হবে না বলে দিচ্ছি। সব সময় আমাকে নিয়ে মজা করো, কান্না করে দেবো কিন্তু। আর তুমি সব সময় আমার কথার মজা করো। আচ্ছা বাবা, সরি, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আর কখনো এরকম করব না। এবারের মতো তুমি কথা বলো, না হলে আমি কথা বলতে গেলে আমাকে কোনো ছাড় দেবে না। তোমাকে ছাড় দিতে পারে, তাই না? হয়েছে, তাহলে তোমাকে আর কথা বলতে হবে না, আমি কথা বলে নেব। তুমি চুপচাপ শুধু বসে থাকো আর দেখতে থাকো কি হয়। আর বেশি রকম ঘাটতার আমি করবে না। আমি আবার এর মাঝে কি করলাম? আমি তো তোমার সাথে কথা বলতেছি ঠিক মতো, আমি তো কোনো ভুল করলাম না। তাহলে তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কিসের জন্য? আমি তো বুঝতে পারতেছি না। তোমাকে কিচ্ছু বুঝতে হবে না, এখন আমার গোসল করা খুব দরকার, তাই তাড়াতাড়ি বাসার মালিকের সাথে কথা বলে আমাকে আগে গোসল করতে হবে। মাথা পুরো গরম হয়ে আছে, আমার গোসল করা প্রয়োজন আগে। আমাকেও গোসল করতে হবে, একসাথে গোসল করব, সমস্যা নাই। তাহলে দুজনে অনেক রোমান্স করতে পারবো, সাথে ঠান্ডা লাগবে একটু। আর মাথা ঠান্ডা হয়ে যাওয়া মানে সবকিছু ঠান্ডা হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না একসাথে গোসল করলে। তোমার মাথায় সবসময় এইসব চলে, তাই না? সব সময় ফালতু চিন্তা ভাবনা, একটু ভালো চিন্তা ভাবনা না করে সব সময় উল্টাপাল্টা চিন্তা ভাবনা করো। মাথায় এজন্য গোবর ছাড়া কোনো বুদ্ধি নেই। আজকের এই মাথায় গোবর আছে বলে তোমার মতো সুন্দরী একটা মেয়ে আমার জন্য পাগল, আর আমি তোমার জন্য পাগল। যদি আজকে বুদ্ধি থাকতো তাহলে হয়তো তুমি আমার পাশে থাকতে না। গোবর আছে বলেই তুমি আমার পাশে আছো, আর আমি অনেক খুশি। দেখো, তোমার কথার জালে আমি ফেঁসে যেতে চাচ্ছি না। এখন তোমার কথার মায়াতে আমাকে জড়িয়ে নিতে চাচ্ছ, সেটাও আমি ভালো করে জানি। তুমি যেটা ভাবছো সেটা কখনোই হবে না। আচ্ছা, আমি তোমাকে কোনো ডিস্টার্ব করব না, শুধু একসাথে গোসল করব, তারপর আর কিছু করব না। তোমাকে স্পর্শ পর্যন্ত করব না, প্রমিস, কথা দিচ্ছি। তুমি কি এখন চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবে নাকি উল্টো পাল্টা? আমার কোনো কথা শুনলে তোমার মন শান্তি হবে? আমার কোন কথা শুনলে তোমার মন শান্তি হবে? বাড়ির মালিক মনে হচ্ছে আসতেছে, দেখলাম আমার কাছে। এখন নিজের মুখটা বন্ধ করো।
তারা ভালো করে জানে স্বামী স্ত্রী, তাহলে তারা শুনলে আমাদের কি? আর আমাদের রোমান্সের কথাটা শুনতে পারে, সমস্যা কি? তাতে তাদের সমস্যা, আমাদের তাতেই চলবে। সমস্যা আছে তোমার? হ্যাঁ, আমার অনেক সমস্যা আছে, আর তোমাকে সেই সমস্যার কথা বলতে পারবো না, কারণ তুমি এখন আমাকে বলবে যে তোমার কি সমস্যা আছে বলো। তুমি ছেলে মানুষ হয়ে ঝগড়া করো, এর আগে তো কখনো এইভাবে ঝগড়া করোনি আমার সাথে, আজকে এরকম করতেছো কেন বুঝতেছি না। যখন আমি চুপ করে থাকি তখন তো বলো যে আমার কি হলো, আমি টেনশন করি, এটা করতেছি ওটা করতেছি, তোমাকে নিয়ে এসে আমি ভুল করলাম কি না, নানা ধরনের প্রশ্ন করো। এখন একটু তোমার সাথে মন খুলে কথা বলতেছি, তখন বলতেছো আমি পাগল হয়ে গিয়েছি, ইত্যাদি ইত্যাদি। কোন দিকে যাব আমি বুঝতেছি না। তোমাকে কোনো দিকে যেতে হবে না, আপাতত নিজের মুখটা বন্ধ করে রাখো, কারণ দেখতে পারতেছো একটা লোক আসতেছে, আমাকে তার সাথে কথা বলতে হবে। তোমার নিজের মুখটা বন্ধ রাখো। আচ্ছা, তুমি যতক্ষণ বলবে ততক্ষণ আমি কোনো কথা বলবো না, ঠিক আছে? আমি কস্টেপ লাগিয়ে দিলাম মুখে, আমি এখন কোনো কথা বলতে পারি না সাময়িক সময়ের জন্য। আমি বোবা হয়ে গেলাম, তুমি কথা বলতে থাকো, শুনতেছি। তারপরে ঈশান নিজের মুখটা বন্ধ করে নিল। আমার খুব ভালো লাগতেছে তার কথা বলার ধরন দেখে, কারণ এর আগে সব সময় চুপচাপ থাকতো, তখন নিজের মনের ভেতরে উল্টাপাল্টা চিন্তা ভাবনা চলে আসতো, কিন্তু এখন কথা বলতেছে মন খুলে, আমার অনেক ভালো লাগতেছে। কিন্তু এখন কিছু সময়ের জন্য তার মুখটা বন্ধ করে দিলাম, কারণ সামনে মুরব্বী মানুষ, আর তার মুখে এখন কি কথা চলে আসবে আর তারা শুনলে তো একটু লজ্জার ব্যাপার আছে আমাদের। তারপর দেখলাম সে অটোওয়ালা মামা একটা মুরব্বী লোকেরকে সাথে করে নিয়ে বেরিয়ে আসলেন, আর আমরা দুজন বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম। উনি আমাদেরকে দেখিয়ে দিলেন, তারপর বাড়ির মালিক আমাদের কাছে চলে আসলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমরা এখানে ঘুরতে এসেছি, আর আমাদের একটা ভাড়া বাড়ি প্রয়োজন। আমরা হয়তো এখানে বেশ কিছুদিন থাকবো, তাই কোথায় থাকবো ভেবে পাচ্ছি না, তার জন্য এই মামা আমাদের সাহায্য করলেন। আপনি যদি আমাদের সাথে একটু কথা বলতেন। আরে আম্মুকে বলো না, কোনো সমস্যা নেই, আমার বাড়িটা পুরো ফাঁকা পড়ে আছে, আমি একা একটা মানুষ এখানে থাকি। আর তোমার চাচি মারা গিয়েছে বেশ কিছুদিন হইলো, আমি একাই থাকি। আর পাশের বাসাটা আমার কাছে সেটা পুরো ফাঁকা আছে, তোমার যতদিন মন চায় সেখানে থাকতে পারো। আমাদের তো থাকতে কোনো সমস্যা হবে না, টাকার পরিমাণটা যদি বলে দিতেন, মাসে কত দিতে হবে, কি করতে হবে না করতে হবে, এসব যদি একটু আমাদেরকে বুঝিয়ে দিতেন, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হতো। আমরা সেই হিসেবে সবকিছু হিসাব করে আপনার সাথে কথা বলতাম। আমাকে টাকা দেওয়া লাগবে না, তোমরা ঘুরতে এসেছো এখানে থাকবে, আমারও একটু ভালো লাগবে, বাসায় মানুষ থাকবে, তোমাদের সাথে একটু গল্প গুজব করতে পারবো, তাতেই আমার মন ভরে যাবে। একলা মানুষ সারাদিন বাসায় পড়ে থাকি, কেউ খোঁজ খবর নেয় না, তোমাদের যতদিন মন চায় থাকতে পারো। আরে চাচা, এসব কি বলতেছেন? আমাদের তো এখানে থাকতে হলে টাকা দিতে হবে, আর এমনি তো থাকা যাবে না, তাই না? আপনার একটা তো হিসাব নিকাশ আছে, আমরা আপনাকে টাকা দেব, কত করে দিতে হবে সেটা বললে খুশি হইতাম। বললাম তো, আমাকে কোনো টাকা দেওয়া লাগবে না, আমার টাকার অভাব নেই, শুধু আমার ভালোবাসার অভাব, একটু মানুষের সাথে গল্প করার অভাব। বাড়ির বাইরে যেতে পারি না, অনেক বয়স হয়ে গিয়েছে তো, তাই কোথায় কি ঘটে যায় সেই ভয়ে বাইরে যেতে পারি না। আর আমার বাসায় তেমন কেউ আসে না, কারণ আমার বাসাটা গ্রাম থেকে একটু সাইডে তো। তাও যদি বলতেন আমরা কিভাবে এমনি থাকতে পারি, একটা তো আত্মসম্মান বোধ আছে আমাদের, তাই না? আমরা তো আর এভাবে থাকতে পারি না। আপনার একটু যদি টাকার হিসাবটা বলতেন তাহলে খুশি হতাম। আপনার অনেক টাকা আছে আমি জানি, কিন্তু আপনি একটু যদি বলতেন তাও। তুমি আমার মেয়ের মতো, তুমি আমার মেয়ের বয়সী হবে, আর তুমি যদি এভাবে আমার সাথে তর্ক করো তাহলে কিভাবে হয়? আমি তো একটা কথা বলতেছি, তুমি সেটা শুনলে হয়তো খুব খুশি হইতাম। আমাকে কোনো টাকা দেওয়া লাগবে না, শুধু আমাকে একটু সময় দিও, আমার সাথে একটু বসে গল্প করবে, তাতেই চলবে আমার। আচ্ছা আঙ্কেল, তাহলে আপনি এখন থেকে আমাদের মুরব্বী, আর আমরা আপনার ছেলে মেয়ের মতোই হয়ে থাকবো এখানে। আর আপনি কোনো টেনশন করবেন না, আমরা যেখানে যাব আপনাকে সঙ্গে করে নিয়ে যাব। আপনি আমাদেরকে সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখাবেন, আর আপনাকে এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। এসব কি বলতেছো তুমি? তুমি চুপ করে থাকো। তোমাকে এখানে কথা বলতে বলেছি আমি? আমরা এখানে এমনিতে থাকতে পারি বলো? আমাদের একটা আত্মসম্মান বোধ আছে না? আর তুমি কি উল্টাপাল্টা কথা বলতেছো? আহা, রাগ করতে নেই, এভাবে স্বামীকে কেউ রাগ দেখাতে পারে না, তাহলে তাদের মাঝে কখনো ভালোবাসাটা স্বয়ং সম্পূর্ণভাবে হয় না। তুমি একটু কাজ করো, এই ছেলেটা ঠিক বলেছে, আর তুমি হয়তো একটু বোঝার চেষ্টা করলেই সব সমাধান হয়ে যায়।
আচ্ছা চাচা, আমার কোনো সমস্যা নেই। আর এই মেয়েটা যদি এখানে থাকতে না চায় তাহলে তাকে আমরা অন্য কোথাও দিয়ে আসি। সেই সেখানে থাকবে, আমি আপনাদের সাথে থাকবো, আপনার সাথে গল্প করব, আপনার সাথে পুরো এলাকাটা ঘুরে দেখব, তাতে আমার কোনো সমস্যা নেই। এই মেয়েটাকে এখন আপাতত আমি চিনি না। ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, মাথা গরম করাবে না, আর আমাকে নিয়ে একদম ঠাট্টা করবে না, তাহলে কিন্তু মেরে তক্তা বানিয়ে ছেড়ে দেব। এখন চলো ভেতরে, অনেক তর্ক করেছি, আমাকে মাফ করে দিবেন চাচা, আমি আপনার সাথে এত বড় বড় কথা বলেছি। আরে সমস্যা নেই, তোমরা ছোট মানুষ, একটু কথা বলতেই পারো। আর তোমরা অনেক দূর থেকে এসেছো, এটা কোনো ব্যাপার না। আচ্ছা আঙ্কেল, তাহলে আমাদের এখন ভেতরে গিয়ে আমাদের রুমটা দেখিয়ে দেন, আর আপনি আমাদের সাথে আসেন, আর আপনার জানা অজানা গল্পগুলো শুনতে শুনতেই সময় পার করে দেব যে কয়দিন এখানে আছি। এখন ভিতরে অন্তত যাই এখানে থেকে। আর কোনো কাজ নেই তোমার। তুমি ভিতরে গিয়ে গোসল করবে, আমিও করব। বড় কথা হচ্ছে মাথা একটু কেমন করতেছে, ব্যথা করতেছে। তারপর অটোওয়ালা মামার সাহায্য নিয়ে আমার সব কিছু ভেতরে নিয়ে আসলাম, আর মুরব্বী চাচা আমাদের একটা রুম দেখিয়ে দিল। এই রুমে আজ থেকে আমরা থাকবো। রুমের ভেতরে প্রবেশ করে দেখি গ্রামের বাড়ি, অনেক সুন্দর রুম, কি সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখা। মনে হয় না এই রুমে কেউ থাকে, অনেক দিন থেকে হয়তো পড়ে আছে, কিন্তু জিনিসপাতিগুলো যেভাবে গুছিয়ে রাখা ছিল সেভাবেই আছে, কেউ হাত পর্যন্ত দেয়নি। হয়তো একটু ধুলোবালি জমে গিয়েছে, সেটা একটু পরিষ্কার করে নিলেই হবে। তারপর আমি সব কিছু একটু ঝাড়ু দিলাম, আর পাচ্ছি না, দাঁড়িয়ে পড়লাম। আমার প্রচুর ক্লান্ত লাগতেছে, অনেক টায়ার্ড। তারপর অটোওয়ালা মামাকে টাকা দিয়ে বিদায় করে দিলাম, আর তার নাম্বার নিয়ে নিলাম। আমরা যদি কোথাও ঘুরতে যাই তিনি আমাদেরকে সাহায্য করবে, আর অন্যদিকে চাচা তো আছে আমাদের সাথে। এখন আর ভয় নেই, মনে হচ্ছে যে এখন নিজের বাসায় আছি, এরকম একটা ভাব চলে এসেছে নিজের মাঝে। আর আমাদের ভাগ্য এতটাই ভালো যে আমরা এত সুন্দর একটা বাড়ি, আমার সাথে এত সুন্দর একটা মুরব্বি পেলাম। আর তার কথা বলার ধরন দেখে মনে হচ্ছে উনি অনেক শিক্ষিত, যার কাছ থেকে কিছু শিখতে পারবো। আর কেউ হয়তো এখানে আসবেও না, সামনে হয়তো সম্মান করে যেটা দেখে সেটা বোঝা যাচ্ছে। তারপর আমরা দুজনে রুমটা পরিষ্কার করতে লাগলাম। পরিষ্কার করতে করতে দুজনেই ফ্লোরের উপরে বসে পড়লাম, এতটাই ক্লান্ত দুজন। ঈশান আমার হাত দুটোকে শক্ত করে ধরলো, তারপর আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লো। আমি অবাক হলাম, আর এরকম কাণ্ড দেখে এভাবে কেন শুয়ে পড়লো? এখন তো কষ্ট করতে হবে আমাদের, আর একটু ঘুমানোর প্রয়োজন আমাদের, কিন্তু এইদিকে এই ঈশান এখন শুয়ে পড়েছে। মনে হচ্ছে না আমাকে এখান থেকে উঠতে দিবে, কিন্তু এখন উঠে গোসল করতে হবে। আর এরকম বাহানা শুনলে চলবে না, তার বাহানার শেষ নেই, আর আমার না বলার শেষ নেই। হঠাৎ করে ঈশান আমার হাত ধরে টান দিয়ে আমাকে তার বুকে নিয়ে নেয়, আর তার ঠোঁট দুটো আমার ঠোঁটে লাগিয়ে দেয়। আমার সারা শরীরে মনে হচ্ছে যে এক প্রকার ভোল্টের বিদ্যুৎ শক খেয়ে গেলাম। আমি এটা কল্পনাও করতে পারিনি যে ঈশান আমার সাথে এটা করবে। আমি জাস্ট অবাক ঈশানের এইরকম কাণ্ড দেখে। আমি ভাবছিলাম যে হয়তো এমনিতেই ফাজলামি করতেছে, কিন্তু এখন দেখলাম সত্যি সত্যি সে আমার ঠোঁটে তার ঠোঁট দুটো লাগিয়ে দিয়েছে। এই প্রথম কোনো পুরুষ আমার ঠোঁটে তার ঠোঁট দিয়ে স্পর্শ করতেছে। আমি কি বলবো বলে বোঝাতে পারবো না, এটা অন্যরকম একটা অনুভূতি। মনে হচ্ছে যে আমার ভেতর কোনো শক্তি কাজ করতেছে না, আমি একদম দুর্বল হয়ে পড়েছি, আমার শরীর নিস্তেজ হয়ে গিয়েছে। আমি না পারতেছি ঈশানকে শক্তি দেখাতে, না পারতেছি ঈশানকে কোনো কিছু বলতে, আর ভেবে পাচ্ছি না কি করব। এখন কি ঈশানকে রেসপন্স দেব নাকি দেব না, এখন কি করব আমার মাথায় কোনো কাজ করতেছে না। আমি জাস্ট শক খেয়ে বসেছিলাম। তারপর ঈশান তার ঠোঁট দুটো দিয়ে আমার ঠোঁটে একটু আবদ্ধ করে নিল, আর এই অনুভূতিটা যে এত গভীর সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার শরীরের ভেতরে যে কি হচ্ছে সেটা আমি নিজেও জানি না। আমি দুর্বল হয়ে যাচ্ছি, আমি ঈশানকে কিছু বলতে পারছি না, আমি চোখ খুলতে পারতেছি না, আমার হার্টবিট এত দ্রুত বেড়ে যাচ্ছে, আমি জাস্ট কল্পনাও করতে পারতেছি না আমার সাথে এসব কি হচ্ছে। আমি আমার নিজের কন্ট্রোলে নেই, আমি আউট অফ কন্ট্রোল। বেশ কিছুক্ষণ পর ঈশান আমাকে ছেড়ে দিল, দিয়ে চুপচাপ আমার দিকে তাকিয়ে না থেকে মাথা নিচু করে নিল। না, এখন কিছু বলতে হবে, এইভাবে আশকারা দিলে সে উল্টাপাল্টা কোনো কাজ করতেই পারে আমার সাথে। আমিও তো তার উপর দুর্বল হয়ে যাচ্ছি, আর আমাকেও নিজেকে কন্ট্রোল করতে হবে। আমিও বুঝতেছি না যে কেন আমি তার ডাকে সাড়া দিচ্ছি,
আমি জাস্ট অবাক হয়ে আছি কি করব। আমার এখন তাকে বাধা দিতে হবে, না হলে এভাবে আশকারা দিলে এক সময় দেখা যাবে শারীরিক সম্পর্ক করে ফেলেছি বিয়ের আগেই। আর এই মহাপাপ আমি করতে চাই না। বিয়ের আগে তাকে বোঝাতে হবে ঠান্ডা মাথায়। রাগারাগি করলে তার মন খারাপ হয়ে যাবে। আমি পালিয়ে এসেছি। তুমি কি কাজটা ঠিক করেছো? তুমি বলো, তোমার কাছে কি কাজটা করাটা ঠিক মনে হয়েছে? আর তুমি হঠাৎ করে এরকম করলে কেন আমার সাথে? আমি নিজেও জানি না আমি কি করেছি, বাট আমার আকর্ষণ বেড়ে যাচ্ছে। প্লিজ তুমি একটা কিছু করো, আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, না হলে কিন্তু আমার কোনো দোষ দিতে পারবে না তুমি। তুমি পাগল হয়ে গিয়েছো? কি আবোল তাবোল কথাবার্তা বলতেছো? আমরা এখানে এসেছি সবকিছু আগে দেখে শুনে নেই, তারপর না হয় বাকি কাজ করা যাবে। আর তুমি হঠাৎ করে এ কথা বললে হবে নাকি? একটু ধৈর্য ধরতে পারবে না তুমি? আচ্ছা, সেটা না হয় আমি বাদ দিলাম, কিন্তু তুমি আমাকে বাধা না দিয়ে তুমি রেসপন্স করলে কিসের জন্য সেটা বলো। আমি তো না হয় ভুল করে তোমার কাছে চলে আসলাম একদম গভীরে, কিন্তু তুমিও তো আমাকে কাছে টেনে নিয়ে নিলে, দূরে সরিয়ে দিলে না। তার মানে তোমার ইচ্ছে করতেছে, তাহলে সমস্যা কোথায়? সমস্যা অনেক আছে, যেটা আমি একটা মেয়ে মানুষ হয়ে তোমাকে বলতে পারতেছি না। প্লিজ, তুমি আমার কাছে এখন থেকে আর আসবে না। এটা তোমার জন্য আমি 144 ধারা জারি করলাম। তুমি আর আমার আশেপাশে আসবে না, তাহলে কিন্তু খবর খারাপ আছে। এখন যাও, 100 হাত দূরে থাকো। আচ্ছা, তুমি যেটা বলবে সেটাই হবে। তাহলে আমি বাহিরে যাচ্ছি, তুমি যেটা চাও সেটা করব। আমি গিয়ে দেখি কোথায় শুয়ে থাকা যায়, ঘাসের উপর নাকি কোনো পাতার উপর শুয়ে থাকা যায়। আমি সেখানে শুয়ে থাকতে চাই, তুমি থাকো তোমার রুমে। তুমি কি আমাকে রাগ দেখাচ্ছ? তোমার এরকম হঠাৎ পরিবর্তন আমি কেন জানি না নিতে পারতেছি না। তুমি কি আমাকে ব্যবহার করার জন্য এখানে নিয়ে এসেছো? এটা কিন্তু তুমি ভুল কথা বললে। আর তোমার মুখ থেকে এরকম কথা বের হতে পারে কিভাবে, আমি সেটাই জাস্ট কল্পনা করতে পারতেছি না। আমি জাস্ট তোমাকে একটা কিস করেছি, আর তুমি তাতেই এত বড় কথা বলতে পারলে। আমি কল্পনা করতে পারিনি যে তোমার কাছ থেকে এরকম কথা শুনবো আমি। দেখো, শুধু আমি কথার কথা বললাম, তাছাড়া কিছুই না। আর তুমি তার জন্য এত রিয়েক্ট করতেছো কিসের জন্য? আমরা তো বসে কথা বলতে পারি, তাই না? তুমি এভাবে চটে যাচ্ছ কেন? আমরা তো একটা মিল মিছিল করতে পারি কথা বলার মাধ্যমে, তাই না? সবকিছুই করা যায়, কিন্তু তুমি দিন দিন আমাকে অবিশ্বাস করা শুরু করে দিয়েছো। যেটা আমি দেখলাম, সবকিছু সবসময় কাজে লাগে না, বোঝো নাই? তোমার বিশ্বাসটা হয়তো আমার উপর থেকে নষ্ট হয়ে যাচ্ছে, আর বিশ্বাসটা মজবুত হচ্ছে না আমার প্রতি। আমি কিছু বলবো না, তোমার যা ইচ্ছে তাই ভাবো। আর যদি মনে হয় যে আমি তোমাকে ব্যবহার করে ছেড়ে দেব, তাহলে তো আমি তোমাকে এখানে নিয়ে আসতাম না। আমি ভার্সিটিতে তোমাকে ব্যবহার করতে পারতাম, তাই না? দেখো সোনা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আর আমি এই বিষয়ে তোমাকে কোনো কথা বলবো না। আর আমার ভুল হয়ে গিয়েছে তোমাকে এইভাবে বলার জন্য। আমি মাফ চেয়ে নিচ্ছি। আমি যত দ্রুত পারি আমি আমার বিয়ের ব্যবস্থা করতেছি। আমি চাই না তুমি তোমার মনের উপর জোর প্রদান করে বিয়ের ব্যবস্থা করো। তোমার যখন মন খুশি হবে তখন করবে। আর আমি এখন থেকে তোমার কাছে থেকে দূরে থাকবো, কখনো তোমার কাছে আসবো না। একটা কিস করেছি, তার জন্য তুমি যদি এভাবে বলতে পারো, তাহলে আমি আর তোমার কাছে কখনো আসতেছি না। আচ্ছা, আমার ভুল হয়ে গিয়েছে, আমি এখন কিছু বলতে চাই না। আমাকে এখন ঘুমাতে হবে। তুমি আমার পাশে শুয়ে পড়ো, তোমার বুকে মাথা রেখে ঘুমাবো এখন। আর আশা করি তুমি এটা নিয়ে কোনো কথা বলবে না। আমার প্রচুর ঘুম পাচ্ছে। ঈশিতাকে দেখে মনে হচ্ছে তার অনেক ঘুম পাচ্ছে, তাই আমি কোনো কথা বাড়ালাম না, কারণ তার চোখ প্রচুর লাল হয়ে আছে। আর আমারও তো প্রচুর ঘুম পাচ্ছে। মনে হয় যে এখন যদি বিছানায় শুয়ে পড়ি তাহলে আমার 2 মিনিটও লাগবে না ঘুমাতে। তাই আমি আর বেশি কথা বললাম না, অনেক জার্নি করেছি। এখন যদি ঝগড়া করে নিজের শরীরের অবস্থা আরও খারাপ করি তাহলে কিভাবে হয়? তার জন্য আমি কোনো কথা না বলে আমি নিজেকে নত স্বীকার করলাম। এখানে যতই কথা বলবো ততই আরও ঝগড়াটা বেড়ে যাবে। ভালোবাসার মানুষের মধ্যে একটু ঝগড়াঝাটি হতেই পারে, তার জন্য তার সাথে মান অভিমান করে দূরে চলে যাব এরকম ছেলে আমি না। কারণ আমি আমার ভালোবাসাটাকে গভীরভাবে স্পর্শ করতে চাই। আমি আমার ভালোবাসাকে নিয়ে সারা জীবন বাঁচতে চাই। আমি চাই না তার সাথে সামান্য একটা কথায় মান অভিমান করে তার থেকে দূরে যেতে। আর আমি এটাও চাইবো যে যতই বড় আমাদের মাঝে বাধা বিপত্তি আসুক না কেন, যতদিন এই দেহে প্রাণ আছে তার সাথে থাকার চেষ্টা করব। ঈশিতা যদি আমার সাথে থাকতে চায়, তারপর ঈশিতাকে বুকের উপরে নিয়ে বিছানার উপরে শুয়ে পড়লাম। ঈশিতা তো আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আমিও যে কখন ঘুমিয়ে গিয়েছি আমার মনে নেই। আমি ঈশানের বুকে মাথা রেখে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানি না।
যখন আমার ঘুম ভাঙলো তখন দেখলাম যে দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। ফোনটা হাতে নিয়ে দেখি যে বিকেল 4টা বাজে। তার মানে তো অনেক সময় হয়ে গিয়েছে, ঘুমিয়েছি প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো, কিন্তু ঈশানের ঘুম তো এখনো ভাঙেনি। তারপর আমি ঈশানকে আর জাগালাম না, কারণ তার হয়তো ঘুম ভালো মতোই হচ্ছে, তার জন্য তার ঘুমে ডিস্টার্ব করলাম না। আমি উঠে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে আসলাম। বাথরুমে ভেতরে গিয়ে দেখি সব কিছু নতুন এনে রেখে দেওয়া হয়েছে। তার মানে হয়তো মুরব্বী চাচা আমাদের জন্য সবকিছু নতুন করে নিয়ে এসে রেখে দিয়েছে। আমি গোসল করে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম। রুমে এসে দেখি ঈশান এখনো ঘুমাচ্ছে, কিন্তু তাকে তো আর এখন ঘুমাতে দেওয়া যাবে না, কারণ বিকেলটা অনেক সুন্দর। আমি গোসল করতে গিয়ে একটু বাইরের পরিবেশটা দেখলাম। অনেক সুন্দর নির্মল বাতাস, আর তার সাথে প্রকৃতি এত সুন্দর দেখাচ্ছে যেটা বলার বাইরে। আর সাথে তো এখানে পাখপাখালির ডাক আছেই। তাই আমি এই সময়টা মিস করতে চাই না। তাই আমি আমার প্রিয় মানুষের সাথে, এই তো কখনোই হতে পারে না। তারপর আমি বিছানায় গিয়ে বসে পড়লাম আর আমার ভেজা চুলগুলো ঈশানের মুখের উপর ধরলাম। দেখলাম যে তাও ঘুম ভাঙছে না। তারপর মনের ভেতর একটা দুষ্টুমি বুদ্ধি আসলো। তারপর আমি আমার চুলগুলো এক সাইডে করে নিয়ে সবগুলো ঈশানের মুখের উপর দিলাম, আর আমার ভেজা চুলের পানিগুলো সম্পূর্ণ ঈশানের মুখের উপর পড়তে লাগলো। আর ঈশানের ঘুমটা থাকলো না। ঈশান ঘুম থেকে উঠে দেখে আমি আমার চুলের পানি দিয়ে তার ঘুম ভাঙছি। সেটা দেখে ঈশান অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারপর কিছু না বলে চুপচাপ উঠে বসে পড়লো। তুমি কি পাগল হয়ে গিয়েছো? কি ঘুমটা পেয়েছে আমার, আর তুমি আমাকে জাগিয়ে দিলে কিসের জন্য? আমি তো ঘুমাচ্ছিলাম, তুমি আমার ঘুমটা নষ্ট করে দিলে। ধুর। আরে গোসল করে নাও, বাইরের আবহাওয়াটা দেখে আসো। এত সুন্দর আবহাওয়া যে তোমার ঘুম না ভাঙিয়ে থাকতে পারলাম না। আমি তো চেয়েছিলাম তুমি যতক্ষণ ইচ্ছে ঘুমিয়ে নাও, আমি ফ্রেশ হয়ে একটু রুমের ভেতর কাজ শেষ করি, কিন্তু দেখলাম বাইরের পরিবেশটা অনেক সুন্দর, যেটা তুমি মিস করলে পরে আবার আমাকে বকা দিতে। তাই তোমার ঘুমটা ভাঙালাম। এখন তাড়াতাড়ি উঠে গোসল করে আসো, দেখবে যে বাইরের পরিবেশটা কত সুন্দর। তাই নাকি? আচ্ছা, তাহলে আমি তাড়াতাড়ি গোসলটা শেষ করে আসি। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা একটু বাইরে গিয়ে দেখবো। অনেক ভালো লাগবে যেভাবে তুমি বলতেছো, সেই জন্য বললাম কথাটা। এখন তুমি তাড়াতাড়ি রেডি হও, আমি ফ্রেশ হয়ে আসি। তাহলে তুমি যাও, গোসলটা শেষ করে আসো। আমি এই সময়ের মধ্যে রেডি, প্লাস রুমের ভেতরে কি কি কাজ করা যায় সুন্দরভাবে সবকিছু সাজিয়ে রাখতে হবে। আর তোমার ব্যাগে কি কি নিয়ে এসেছো বের করে দাও, আমি সুন্দর করে সাজিয়ে রাখি। কাজ পরে করা যাবে, এখন যে করা লাগবে এরকম কোনো কথা নেই। আমি এখন গোসল করতে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, কারণ তুমি মেয়ে মানুষ আর তোমাদের রেডি হতে অনেক সময় লাগবে, সেটা আমি ভালো করে জানি। আর সুন্দর করে সাজবে, কপালে একটা কালো টিপ দিলে দিবে, না দিলে নাই, কিন্তু একটু লাল চুড়ি আর তোমার সেই নীল শাড়ি পরে নিও। আচ্ছা বাবা, তুমি যেটা বলবে সেটাই হবে। এখন গোসলটা শেষ করে আসো, কারণ আমার তো বেশি দেরি হবে না, কিন্তু তোমারে দেখা যাবে শেষ পর্যন্ত দেরি হয়ে যাবে। আর তখন সন্ধ্যার সময় উপভোগ করা হবে, বিকেলের সময় উপভোগ করতে পারবে না আজকে। তারপর ঈশান গোসল করতে চলে গেল, আর আমার ব্যাগে যে জিনিসগুলো ছিল, যেগুলো বাহিরে রাখার মতো, সেগুলো বাহিরে সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর নীল শাড়িটা পরে নিলাম, সাথে নীল চুড়ি পরে নিলাম, কারণ ঈশান কথাটা বলেছে, না রাখলেই তো সে মন খারাপ করবে আবার। আর আমি চাই না আমার জন্য কারণ মন খারাপ হয়ে যাক, এটা কেমন হয়ে যায় আমার জন্য। তাই আমি তার কথা মতো নিজেকে সুন্দর করে সাজিয়ে নিলাম, যাতে করে আমাকে দেখে সে মুগ্ধ হয়ে যায়। আমি রেডি হয়ে বিছানার উপরে পা তুলে বসে রইলাম। আর তখনই ঈশান রুমের ভেতরে প্রবেশ করে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না, হয়তো তার জড়তার কারণে। এটা আমি কাকে দেখতেছি? সত্যি দেখতেছি নাকি আমি ভুল কোনো কিছু দেখতেছি? আমার সামনে একটা পরী বসে আছে, তাহলে আমার পাগলিটা গেল কোথায়? আমি তো তাকে দেখতে পাচ্ছি না। হয়েছে অনেক, আর পাম দিতে হবে না, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও। দেখতেই তো পারলে বাহিরের আবহাওয়া কত সুন্দর, এই আবহাওয়াটা মিস করতে চাই না আমি। তাড়াতাড়ি রেডি হও। আমি তো তোমাকে দেখে ফিদা হয়ে গিয়েছি, বাহিরের প্রকৃতি আর দেখা লাগবে না আমার। তুমি এভাবে আমার সামনে বসে থাকো আর আমাকে এভাবেই তুমি ভালোবাসা দিয়ে উজাড় করে দাও। কি বলতেছো এসব আবোল তাবোল কথা? তোমার মাথা ঠিক আছে তো নাকি? নাকি ডাক্তার দেখাতে হবে? আর আমি এখন গ্রামে আছি, তোমাকে সহজে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবো না। তাই প্লিজ পাগলামি বন্ধ করো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও।
আচ্ছা মহারানী, যেটা বলবেন সেটাই হবে। তাহলে আপনি এখন এখানে বসে থাকেন, আমি তাড়াতাড়ি রেডি হয়ে তারপর দুজনে বেরিয়ে পড়ব। আচ্ছা তাড়াতাড়ি করবে, বেশি লেট করলে কিন্তু ঝামেলা করে ছেড়ে দেব তোমার। তাহলে তো বুঝতেই পারতেছো কি করব। তাই বেশি লেট না করে তাড়াতাড়ি যত করতে পারো তত ভালো হয়। এখন যদি তুমি আমার সাথে এভাবে মায়াবী চোখ নিয়ে তাকিয়ে কথা বলো, তাহলে কি আমার মন চাইবে তোমার চোখের আড়াল হয়ে যেতে? কখনো চাইবে না। তাই তুমি নিজের মুখটা একটু বন্ধ করো, আমি একটু দূরে গিয়ে আমি রেডি হয়ে নিয়ে তারপর আসতেছি। বলতেছি না আমাকে আর কোনো পাম দিয়ে কথা বলতে হবে না। ন্যাকামি ভালোই করতেছো দেখতেছি। দিন দিন আরো তুমি আশকারা পেয়ে দেখি অন্যরকম হয়ে যাচ্ছ। চুপচাপ এখন যেটা বলতেছি সেটা করো। এই যে ভালো কথা বললেই তুমি বলো ন্যাকামি করি। আমি ন্যাকামি করতে পারি না, তুমি করো। আমি কখন করলাম? আমি তো যা বলি সোজা সাপটা বলে দেই, আর তুমি তো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো। ঈশান, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, একদম খারাপ হয়ে যাবে তোমার সাথে। এবার তুমি যদি আর একবার আমার সাথে তর্ক করেছো। তারপর ঈশান মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল দ্রুত। আর আমি বিছানার উপর আবারও বসে পড়লাম। ঈশান যত তাড়াতাড়ি আসবে আমার অত তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। ঈশানের বেশিক্ষণ লাগবে না আমার যেটা মনে হচ্ছে। আমি ঈশানের জন্য অপেক্ষা করতেছিলাম, আর এদিকে দেখলাম যে হালকা মৃদু বাতাস জানালার ফাঁক দিয়ে আমার গায়ে এসে লাগতেছে। আহ, কি আরামদায়ক বাতাস! প্রকৃতি আজ এতটাই নিজের রূপ প্রকাশ করেছে যেটা বলার বাহিরে। শহরে থাকলে এরকম গ্রামের প্রকৃতি, এরকম একটা আবহাওয়া আমি কখনো জীবনেও দেখতে পারতাম না। কিন্তু আজকে গ্রামে এসে আমি সার্থক। আমি রুম থেকে বারান্দায় বেরিয়ে একটু দাঁড়িয়ে পড়লাম, আর আমার গায়ে মৃদু বাতাসের দোলা দিয়ে যাচ্ছে। আমার মনটা পুরো ঠান্ডা হয়ে গেল। ইস, কি সুন্দর বাতাস! এই কোমল বাতাসগুলো শহরে কখনোই পাওয়া যায় না। আর এরকম মন জুড়িয়ে যাওয়া একটা প্রকৃতি শহরের কোথাও খুঁজে পাওয়া যাবে না। এটা শুধু গ্রামেই সম্ভব জীবিকা নির্বাহ করার জন্য। ঠিকই শহরে ছুটে চলে যাই, কিন্তু গ্রাম যে এত সুন্দরভাবে সবাইকে আগলে রাখতে পারে সেটা যদি আমি গ্রামে না আসতে পারতাম তাহলে কখনোই জানতাম না। হয়তো গ্রামের মানুষগুলো সেটা বোঝে না, কারণ তারা তো সবসময় এখানে থেকেই বড় হয়েছে, তাই তারা তাদের মর্মটা দিতে পারে না। কিন্তু আমি ছোট থেকেই শহরে বড় হয়েছি। আজ যখন গ্রামে এসেছি প্রথম মনে হচ্ছিল যে কেমন একটা বিশ্রী পরিবেশে যাচ্ছি, কিন্তু এখন এসে দেখি পুরো উল্টো। আমার ভাবনা চিন্তা সব কিছু ভুল। আমি যা ভেবেছিলাম গ্রাম সম্পর্কে সব উল্টা। এখানে এসে তো আমার মন শান্তি হয়ে গিয়েছে। আমার মন চাচ্ছে না এখান থেকে শহরে ফিরে যেতে। আমার মন চাচ্ছে যে এখানেই সারা জীবন পার করে দিতে। এত সুন্দর গ্রামের পরিবেশ, এত সুন্দর শস্য শ্যামল প্রকৃতি, এরকম প্রকৃতি থাকতে মানুষ কেন শহরে ছুটে চলে যায় বুঝি না। শহরে কিছুই নেই, কিচ্ছু নেই। শহর শুধু মরুভূমির মতো হাহাকার, যেখানে সবাই সবার স্বার্থ রক্ষার হাসিলের ছোটাছুটি করতেছে। কিন্তু গ্রামের মানুষগুলো, আমি যখন গ্রামে আসলাম দেখলাম যে এইখানে কয়েকজন গল্প করতেছে, অন্য জায়গায় সেখানে কয়েকজন গল্প করতেছে। এইভাবে সব জায়গায় সবাই কি সুন্দর মিলেমিশে বসবাস করে। আর শহরের মানুষজন সব সময় নিজের স্বার্থ হাসিলের জন্য অন্যদের সাথে কিভাবে দ্বন্দ্ব বাঁধানো যায়, নিজের বাহু শক্তি কাকে কতটুকু দেখানো যায় সেটা খুঁজে বের হয়। যার সাথে বাহু শক্তিতে পেরে উঠবে তার সাথে এসে বাহু শক্তি দেখিয়ে তার ক্ষমতা আদায় করে নেবে। আর গ্রামের মানুষদের মন এতটা উদার যেটা বলার বাহিরে। মুরব্বী চাচা তার একটা বাস্তব উদাহরণ। এরকম যদি শহরে হয়তো কখনোই এরকম অফার দিত না যেটা আমরা গ্রামে পেলাম। আর যদিও তার কিছু না থাকতো তাও বেশি করে তিনি বাসা ভাড়াটা চাইতেন, কারণ তিনি একার কেউ নেই। তার জন্য তিনি মোটা অঙ্কের টাকা নিয়ে ব্যাংকে রেখে বসে বসে খেতেন। কিন্তু এখানে দেখলাম একদম ভিন্ন একটা পরিবেশ, যেটা আমি নিজ চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতাম না। কি হলো মহারানী, তুমি এখানে এভাবে আনমনা হয়ে কি ভাবতেছো? আর আমাকে রেডি হতে বলে তুমি বাহিরে এসে দাঁড়িয়ে আছো, ব্যাপার কি? কোনো ব্যাপার নেই, আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম রুমের ভেতর। একটু গরম ভাব চলে এসেছিল তো তার জন্য বাহিরে এসে দাঁড়ালাম। দেখতেই তো পাচ্ছ কত সুন্দর মৃদু বাতাস। এখন তো আমি রেডি হয়ে এসেছি, এখন তো চলো, তাই না? এখন আর এখানে থেকে লাভ কি? সামনে গিয়ে বসে দেখি গাছের নিচে একটা সুন্দর প্রকৃতি উপভোগ করি আমরা।
সেটা না হয় বুঝলাম, কিন্তু মুরব্বী চাচাকে তো বলতে হবে। আমরা অচেনা মানুষ কোথায় যাচ্ছি না যাচ্ছি তাকে না জানালে বিষয়টা কেমন হবে। তাকে বলি যে আমরা সামনে বসে আছি, একটু প্রকৃতিটা উপভোগ করব। আচ্ছা, তাহলে আমি গিয়ে বলে আসতেছি, নাকি তুমিও যাবে আমার থেকে? তুমি গেলে হয়তো ভালো হবে। দুজনেই বলে আসলাম, তাহলে উনি অনেক খুশি হবে। ওনাকে বলে আমরা সামনে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সন্ধ্যার আগে চলে আসলাম। সেটা ঠিক বলেছো, সন্ধ্যার আগেই ফিরে আসতে হবে, কারণ আমরা এখানে নতুন, আর গ্রামের লোকেরা তো অনেক বাজে মন্তব্য করতে অনেক এক্সপার্ট, তাই বেশিক্ষণ থাকা যাবে না। আর আমাদের কেউ চেনে না, হঠাৎ করে কি বলে, তার জন্য আমাদের তাড়াতাড়ি ফিরে আসতে হবে। একদম টেনশন করবে না। আর আমরা তো এখানে বিয়ে করতে যাচ্ছি, আর আমরা সবাইকে বলবো। আমরা স্বামী স্ত্রী যদি না বলি তাহলে তো আমাদের কেলেঙ্কারি রুটে যাবে, আর সাথে সাথে মুরব্বী চাচার মান সম্মান কিছু থাকবে না, কারণ তিনি একজন সম্মানী মানুষ হিসেবে আমাদের এখানে থাকতে হবে। তুমি কিন্তু একদম কথাটা ঠিক বলেছো। এখন বেশি বকবক করলে পরে আবার সব কিছু মিস করব। তুমি সব সময় বেশি কথা বলো কেন আমার সাথে, আমি বুঝি না। তুমি এত বাচাল হয়ে যাচ্ছ কেন দিন দিন? আচ্ছা, এখন চলো বাবা, আর আমি কোনো কথা শুনতে চাই না তোমার, কারণ তুমি কথায় কথায় এখন আমাকে খোঁটা মেরে দিবে। আমি ভালো করে জানি আমরা হাঁটতে হাঁটতে কথা বলি। তারপর আমি আর ঈশিতা দুজনে আঙ্কেলের কাছে চলে আসলাম, আর তাকে সবকিছু বলে আমরা বেরিয়ে পড়লাম। তিনি যাতে করে আমাদের নিয়ে কোনো টেনশন না করে সেটাও বলে আসলাম। আর উনি হাসি মুখে আমাদের বলল যে এখানে কেউ নাকি আমাদের কিছু বলার সাহস পাবে না, কারণ আশেপাশে যা আছে পুরোটাই আঙ্কেলের, আর কেউ কোনো কিছু বলার সাহস পায় না। আমরাও একটু মনের ভিতর সাহস পেলাম। যাই হোক, একটা শক্তি কাজ করবে। এখন মনের ভিতরে কেউ কিছু বলবে না, আমাদের সেই শক্তি নিয়ে আমরা দুজন বেরিয়ে পড়লাম। ঈশিতা একদম খুশিতে গদগদ। তারপর দুজনে পায়ের সাথে পা মিলিয়ে হাতে হাত রেখে দুজনে হেঁটে চলতে লাগলাম। কি সুন্দর একটা দৃশ্য, অনেক সুন্দর প্রকৃতি। আমাদের সামনে একটা গাছের বাগান দেখতে পেলাম। তাড়াতাড়ি সেখানে যাওয়ার জন্য দুজনের পা বাড়ালাম। পায়ের সাথে পা মিলিয়ে দুজনের হাতে হাত রেখে এইরকম একটা মুহূর্ত আমাদের জীবনে আসবে আমি কখনো কল্পনা করিনি, আর তার সাথে ঈশিতা কখনো কল্পনা করেনি আমরা এভাবে একে অন্যের হয়ে যাব। তারপর ঈশিতা পাগলামি করতেছে, ছোট বাচ্চার মতো লাফালাফি করতেছে। আমি তার সব পাগলামিগুলো দেখে শুধু হেসেই যাচ্ছি। আমার থেকে বয়সে বড় হলে কি হবে, কিন্তু স্বভাবটা এখনো বাচ্চা মেয়ের মতো। কি হলো, তুমি এরকম লাফালাফি করতেছো কিসের জন্য বুঝতেছি না তো। একটু দেখে শুনে চলো, পড়ে গেলে তো পায়ে ব্যথা পাবে, আর তখন তো। আমাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না, আমি একদম ঠিক আছি, আর আমার কোনো সমস্যা হবে না। তুমি দেখে নিও। আর এত সুন্দর একটা পরিবেশ, আর একটু মন খুলে যদি হাঁটাহাঁটি না করি, দৌড়াদৌড়ি না করি, তাহলে কি হইল কিছু? তুমি কিন্তু এখন ছোট বাচ্চা না, সেই কথাটা কিন্তু মাথায় রাখবে। আর তুমি যেভাবে লাফালাফি ছুটাছুটি করতেছো একদম ছোট বাচ্চা মেয়েদের মতো। তো কি হয়েছে? আমি কি বুড়ি হয়ে গিয়েছি নাকি? আমাকে এসব মানায় না। তুমি যেভাবে কথা বলতেছো মনে হচ্ছে আমি একদম বুড়ি হয়ে গিয়েছি, আমাকে এসব করলে মানাবে না। আমি কিন্তু এই কথা একবারের জন্য বলিনি। তুমি কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে তোমার কথা নিজের মাঝে নিয়ে যাচ্ছ। আমি কিন্তু একবারের জন্যেও বলিনি তুমি বুড়ি হয়ে গিয়েছো আর তোমাকে এসব মানায় না। আমি জাস্ট বলতেছি একটু দেখে শুনে। দেখাশোনা তো তুমি আমার করবে, আমি কেন আমার দেখাশোনা করতে যাব? আমি তোমার দেখাশোনা করব, আর তুমি তো একদম ভদ্র শান্তশিষ্ট হয়ে আছো, তাহলে আমার এত ঝামেলা নাই। আমার দেখাশোনা করার দায়িত্ব তোমার। তার জন্যই তো বলতেছি একটু দেখে শুনে চলবে, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। কারণ তোমার দেখাশোনা করার দায়িত্ব যেহেতু আমার, তার মানে শাসন করার অধিকারটাও আমার, তাই না? তাহলে আমি শাসন করতে পারি, আর তুমি অভিমান করলে সেটা দেখার সময় আমার এখন নেই, কারণ আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। এটা কিন্তু ঠিক হবে না বলে দিচ্ছি। আমার স্বাধীনতায় তুমি হস্তক্ষেপ করতে পারো না। তুমি শুধু দেখাশোনা করবে, আর আমাকে রাগারাগি করার অধিকার তোমাকে এখনো দিয়ে দিয়েছি নাকি? সব অধিকার মুখ দিয়ে দিতে হয় না, কিছু অধিকার এমনিতেই চলে আসে, বোঝো নাই? আর সব সময় অধিকার করবে না, ভালো হবে না। এই যে মিস্টার, এখন আমি বাহিরে এসেছি, বাহিরের আবহাওয়ার পরিবেশটা উপভোগ করার জন্য, আপনার সাথে ঝগড়া করার জন্য না। তাই আপনি আপনার মুখটা বন্ধ রাখুন, আর আমাকে আমার মতো চলতে দেন। আচ্ছা, তাহলে আপনি আপনার মতো চলেন, আর আমি আমার মতো চলি। আমার কোনো কাজে আপনি হস্তক্ষেপ করবেন না, আর আমিও আপনার কোনো কাজে হস্তক্ষেপ করব না, কারণ আমার এখানে দুজনে স্বাধীন ব্যক্তি, তাই না? না, এটা কখনো হতে পারে না। আমি তোমার উপর অধিকার দেখাবো, সব কিছুতে হস্তক্ষেপ করব, কিন্তু তুমি করতে পারবে না, কারণ এটা আমার জন্য স্বাধীনতা।
আর তোমার জন্য পরাধীনতা। কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করলে না। আমি কিন্তু এর প্রতিশোধ আমি নেব। আচ্ছা, আমরা তো একটা কথা ভুলে গিয়েছি, আমরা এখানে বিয়ে করব কিভাবে? তুমি কি পাগল হয়ে গিয়েছো? গ্রামের মানুষেরা যেভাবে বিয়ে করে আমরা ঠিক সেভাবেই বিয়ে করব। এখানে সবাইকে দাওয়াত করব, তারপর সুন্দর করে একটা গ্রাম্য অনুষ্ঠান করে বিয়েটা করে নেব। কোনো শহরের কালচার এখানে চলবে না। আমার বিয়েতে শুধু গ্রামের কালচার চলবে। আহা, কি সুন্দর আকাশ বাতাস প্রকৃতি দেখে মন জুড়িয়ে যাচ্ছে। মন চাচ্ছে যে এখানেই সারাদিন সারা রাত বসে থাকি। আর দূরে, বহু দূরে দেখলে সত্যিই মন ভরে যায়। সেটা যদি হয় আবার প্রিয় মানুষের সাথে, তাহলে তো আর কিছুই বলার থাকে না। আমি ছোটাছুটি করতেছি আর ঈশানের এক সাইডে বসে আছে, আমার তামাশা দেখতেছে। তাতে আমার কি? এখন তো আমার প্রচুর দৌড়াদৌড়ি করতে হবে। শহরে তো কখনো এইভাবে দৌড়াদৌড়ি করা হয় না, সবসময় বোরিং লাইফ পার করতে হয়। সব কিছু তো অনেক ভালোই চলতেছে, কিন্তু বিয়ের ব্যাপারটা একটু দেখতে হবে, কারণ বলা তো যায় না কখন কি হয়ে যায়। এখন এখানে যেহেতু এসে পড়েছি, বিয়েটা করতে হবে। আঙ্কেলকে ধরে বসতে হবে, তাকে সুন্দরভাবে বুঝিয়ে বললে তিনি হয়তো বুঝতে পারবেন। না হলে তো এখানে আমরা কিভাবে বিয়ে করব? তাছাড়া তো আমাদের কাছে কোনো উপায়ও নেই। এখানে কাজী অফিস কোথায়, কি কোথায় কিছুই তো জানি না। অনেক ছোটাছুটি করলাম, আর মন চাচ্ছে না, তাই ঈশানের পাশে গিয়ে বসে পড়লাম। কি হলো, এত তাড়াতাড়ি তুমি ক্লান্ত হয়ে গেলে? আমি তো ভাবলাম আজকে হয়তো সন্ধ্যা পর্যন্ত তোমার এই ছোটাছুটি চলতে থাকবে আর আমি এখানে বসে তোমার তামাশা দেখতে থাকবো, কিন্তু তুমি তো দেখি ক্লান্ত হয়ে পড়লে। অনেক ক্লান্ত লাগতেছে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। যখন আবার ভালো লাগবে তখন আবার ছোটাছুটি করব। আমার অনেক ভালো লেগেছে এবং পরিবেশ সুন্দর, আবহাওয়া সত্যিই অসাধারণ। সেটা না হয় বুঝলাম, কিন্তু পরিবারের কথা কি তোমার মাথায় আছে? তারা কি টেনশনে আছে আমাদেরকে নিয়ে? আমি ফোন করতেছি না, কিছু বলতে পারতেছি না। তুমি তোমার পরিবারের কথা তো ভুলেই গেছো। তুমি তো কথাটা ঠিক বলেছো, কিন্তু এখন যদি ফোন করি তাহলে তো তারা আমাদেরকে যে কোনোভাবে খুঁজে বের করবে। খুঁজে বের করলে তো কি করবে রাগের মাথায়, তার থেকে 1-2 মাস যাওয়ার পর তাদের সাথে কথা বললে হয়তো ভালো হবে। সেটা তো আমি ভালো করে জানি, তারা রাগের মাথায় অনেক কিছুই করতে পারে, তাই আমিও ভয় পাচ্ছি কখন কি হয়ে যায় না হয়ে যায়। আমরা এখানে আছি, বেশি বাইরে যাওয়া যাবে না, বেশি ছোটাছুটি করা যাবে না। যদি পত্র পত্রিকায় কিছু প্রকাশ করে দেয় তাহলে তো অনেক ঝামেলায় পড়তে হবে আমাদের। ওসব কথা বাদ দাও, এখন বিয়ের আয়োজন করতে হবে কিভাবে সবকিছু আজকে প্ল্যান করব। আর কালকে মুরব্বী চাচাকে সাথে নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে আসব, তাই না? ওনাকে হয়তো বুঝিয়ে বললে তিনি বুঝতে পারবে আমাদের কথাগুলো। আমি তো এই ব্যাপারে কোনো কথা বলতে পারি না, তোমার যা মন চাই তাই করতে পারো, কিন্তু বিয়ের প্ল্যান কি করবে? এখানে তো মুরব্বী চাচার আত্মীয় স্বজন কেউ নেই, কাদেরকে তুমি ইনভাইট করবে? দেখি কি করা যায়, স্বল্প পরিসরে যেটা হয় সেটাই করব। আর আমার কাছে তো আর বেশি টাকা নেই যে এমন একদম উড়াধুরা সবাইকে ইনভাইট করে সেইভাবে আয়োজন করব, যেটা তাতে মনে হচ্ছে 7-8 মাস চলে যাবে। কিছু একটা করতে হবে, এইভাবে বসে থাকলে তো আর হবে না, তাই না? আমাকে তো কাজ করতে হবে। আর এখানে তো নতুন আসলাম, দেখি কয়েকদিন পর খোঁজাখুঁজি শুরু করে দিব। কাজ না করে বসে থাকলে তো চলবে না, কাজ তো করতে হবে। মাত্র আসলাম, আর তাতে যদি তুমি এত ঝামেলা শুরু করো তাহলে কিভাবে? 2-1 দিন একে অন্যের সাথে সময় ভালোভাবে কাটাই, তারপর না হয় দেখা যাবে কি হয়। আর আমার কাছে তো পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, তাই না? সেটা তো জানি তোমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, কিন্তু এই টাকা কয়েকদিন চলবে, তারপর তো শেষ হয়ে যাবে। আমাদেরকে তো আবার কাজ করতে হবে, তাই না? তার থেকে আগে থেকে একটু যদি কাজ করি তাহলে তো পরে আবার সমস্যায় পড়তে হবে না। আমার ক্লান্ত লাগতেছে স্যার, একটু শুয়ে থাকবো। খুব খারাপ লাগতেছে, হঠাৎ করে নতুন জায়গায় এসেছি না, ভালো লাগতেছে না। আর সন্ধ্যা হয়ে আসলো প্রায়, আর বিকেলটা অনেক সুন্দরভাবে উপভোগ করলাম। এখন তো চলে যাওয়া যায়, তাই না? আমিও সেটাই ভাবতেছি, এখানে থাকা যাবে না, কারণ গ্রামের মানুষ কখন কে কি বলে বসে। সন্ধ্যা তো হয়ে যাচ্ছে, আর যদি মুরব্বী চাচার কলঙ্ক রটে যায় আমাদের জন্য তাহলে কিন্তু আমরা নিজেকে ক্ষমা করতে পারবো না। তাই চলো তাড়াতাড়ি। আজকে আমি মুরব্বী চাচার সাথে গিয়ে কথা বলবো, আর বিয়ের ব্যাপারটা কি করা যায় তার সাথে একটু বোঝাপড়া করে তারপর কাজী সাহেব বাসায় আসবে নাকি আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করি, সেটাই তো পরে দেখা যাবে। কি বিড়বিড় করে বলতেছো কিছুই বুঝতেছি না তো, যা বলবে জোরে জোরে বলবে, আমি তো শুনতে পারতেছি না তোমার কথা, জোরে বলো। এই কথা শুনে তোমার কোনো লাভ নেই,
তার জন্য আমি বিড়বিড় করে বলেছি। এখন তুমি চুপচাপ চলো তো, আর আমাকে এখন তুমি কোলে করে নিয়ে যাবে। আমার হাঁটতে ইচ্ছে করতেছে না। এখন যদি আমি তোমাকে কোলে করে নিয়ে যাই, যদি কোথাও ফেলে দেই, তখন তো আবার সমস্যা, তাই না? আর এখানে তো রাস্তা না। তুমি এখন আমাকে নিয়ে যাবে কিনা বলো, বাহানা দেখাতে হবে না তোমাকে। আমি তোমাকে কোলে নিতে পারি, আমার কোনো সমস্যা হবে না। তোমার সমস্যা হবে কিনা সেটা ভেবে দেখো। আমি যখন তোমাকে বলে নিব তোমার পেটে আমার হাত লাগবে, আমার তোমাকে বুকে হাত লাগবে। কি উল্টাপাল্টা কথা বলতেছো আমি বুঝতেছি না। আর এসব কথাবার্তা তুমি সব সময় আমাকে বলো। আমি আগে বিয়েটা করি, তারপর দেখো তোমাকে কি মজা দেখাই। এখন হয়তো নিজেকে শক্ত করে রেখেছি, বিয়ের পর দেখব তোমার শক্তি আর সাহস কতদূর। এখন পারো না, আর বিয়ের পর কি পারবে সেটা ভালো করে জানা আছে। তুমি কখনোই আমার সাথে পারবে না, তাই এসব নিয়ে আমার সঙ্গে পাঙ্গা নিও না। আমি এখন তোমার সাথে বকবক করতে পারবো না, কাজে প্রমাণ করে দেব। তখন না পারলে কিন্তু বিছানা থেকে লাথি দিয়ে ফেলে দেব, কথাটা মাথায় রেখো। আর যদি তুমি না পারো তাহলে আমি কি করব? তাহলে তুমি যদি কান্না করো না কেন, আমি তোমাকে ছেড়ে দিব না, সেটা কথা মাথায় রাখবে তুমি। কারণ আমি তো তোমাকে আর ফেলে দিতে পারি না, আমি তো ভালোবাসি তোমাকে। তারপর আমি ঈশিতাকে কোলে তুলে নিলাম, কারণ এখন যত কথা বলবো ততই কথা বাড়বে। সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, আর এখান থেকে বেশ দূরে কয়েকজন লোককে দেখা যাচ্ছে, তারা হয়তো এদিক দিয়ে কোথাও যাবে। তার জন্য আমি তাড়াতাড়ি ঈশিতাকে কোলে তুলে নিয়ে মুরব্বি চাচার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মানে আমরা যে বাসাটা ভাড়া নিয়েছি সেখানে চলে আসলাম। আমি ঈশিতাকে রুমের ভেতর নিয়ে এসে বিছানার উপর রেখে দিয়ে তার উপর শুয়ে পড়লাম। ঈশিতা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু তার মন চাচ্ছে যে আমি তাকে কাছে চাই, কিন্তু না, এখন ওটা আমি করব না। ঈশিতা যেভাবে শক্তি দেখাচ্ছে তাতে মনে হচ্ছে না সে আমাকে দূরে সরিয়ে দিতে চাচ্ছে, তার মন চাচ্ছে আমাকে কাছে নিতে। কিন্তু আমিও চাই না কোনো অবৈধ সম্পর্ক করতে। আজকে বাদে কালকে আমাদের বিয়ে, আর একটা দিন ধৈর্য ধরতে পারবো না, এটা কোনো কথা হলো? তারপর আমি তার গালে চুম্বন এঁকে দিয়ে উঠে যেতে ধরলাম, তখনই সে আমার হাত ধরে ফেললো। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। ঈশিতার চোখ আর মুখ দেখে বোঝা যাচ্ছে যে সে আমাকে এখন অনেক গভীরভাবে কাছে যাচ্ছে, কিন্তু এটা করা সম্ভব না আমার পক্ষে এখন। আমি তারপর ঈশিতার বাধা তোয়াক্কা করে যখন বিছানা ছেড়ে উঠে আসলাম, তখন ঈশিতা আমাকে অনেক শক্তভাবে জড়িয়ে ধরল আর আমার ঠোঁটে তার ঠোঁট দুটো লাগিয়ে দিল। কিন্তু এখন আমাকে নিজের কন্ট্রোলে থাকতে হবে, ভুলবশত কোনো কাজ করা যাবে না। যে কোনো একটা কাজ করলে পরে ঈশিতা আমাকে দোষারোপ করবে, আর পরে বলবে যে আমাকে সে পরীক্ষা করতেছিল, ইত্যাদি ইত্যাদি বলে আমাকে দোষারোপ করবে। আমি এখন এসবের ফাঁদে পা দেব না। তারপর আমি ঈশিতাকে আমার থেকে দূরে সরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। আমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছি, তার জন্য ঈশিতাকে ছেড়ে দিয়ে রুমের বাইরে থেকে আসলাম। এটা আমি কি করতেছি? আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না কিসের জন্য? আমার ভেতরে কি হচ্ছে এসব? আমি কেন আকর্ষিত হচ্ছি বারবার? আমি কেন তাকে আমার কাছে টেনে নিচ্ছি? আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। তাহলে ঈশান নিজেকে কিভাবে কন্ট্রোল করে রেখেছে সেটা তো এখন আমি বুঝতে পারতেছি, যে একটা ভালোবাসার মানুষের উপর আকর্ষণ হলে তার থেকে দূরে থাকা কত কষ্টের এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারতেছি। ঈশান যখন আমাকে রেখে রুম থেকে বাইরে চলে গেল, আর আমি তো ঈশানকে যা তা বলে দেই, ঈশান তাহলে কিভাবে নিজেকে কন্ট্রোল করে এখন আমি বুঝতেছি। তারপর আমি বাথরুমে চলে গেলাম, একদম ফ্রেশ হয়ে নিলাম, সুন্দরভাবে পরিপাটি হয়ে বেরিয়ে আসলাম। আমার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে দেখি নিজেকে কন্ট্রোল করলাম। তারপর রান্না করার জন্য কিচেনে চলে আসলাম। কিচেনে এসে দেখি সব কিছু নতুন, তার মানে মুরব্বি চাচা আমাদের জন্য কত কিছু করেছে। তারপর আমি 3 জনের জন্য রান্না করলাম। না জানি মুরব্বি চাচা কতদিন থেকে বাসার রান্না খায় না, দেখে তো মনে হচ্ছে বাইরে থেকে হয়তো কেউ রান্না করে দিয়ে যায়, সেটা খেয়ে থাকে। কিন্তু আজকে আমি আমার হাতের জাদুতে যে রান্না আছে সেটা করে সবাইকে খাওয়াবো। তারপর আমি দ্রুত রান্নার কাজ শেষ করে বাইরে এসে দেখলাম যে ঈশান চেয়ারের ওপর বসে আছে আর মুরব্বি চাচার সাথে গল্প করতেছে। আমার খুব ভালো লাগতেছে এই দৃশ্যটা দেখে, যে ওনাকে সময় দিচ্ছে আর ওনার একাকিত্বটা দূর করে দিচ্ছে। দুজনে কথা বলতেছে আর দুজনেই একটু পরপর হেসে দিচ্ছে, মনে হচ্ছে অনেক মজা করতেছে দুজনে। তারপর আমি সব কিছু টেবিলের উপর রেখে দিয়ে তাদের কাছে চলে আসলাম। এসে দেখি তারা আমাকে নিয়ে গল্প করতেছে। আমি বুঝলাম না আমাকে নিয়ে গল্প করার কি আছে, আমাকে নিয়ে এখানে কি হচ্ছে, আর আমার অজান্তে এখানে আমাকে নিয়ে কি গল্প হচ্ছে, খোশ গল্প শুনি। আরে মা, তুমি এখানে? তোমার রান্না করা শেষ? আজ কতদিন পর আমরা বাসায় রান্না করা খাবার খাবো জানো তুমি? আমি তো অবাক হয়েছি যে তুমি রান্না করতে পারো শহরের মেয়ে হয়ে। সব শহরের মেয়ে এক হয় না, তারা নিজেদেরকে বুঝতে জানে।
সব কিছু তারা বুঝে, কিন্তু যারা বুঝেও না বোঝার ভান করে তারা শহরের মেয়ে বলে নিজেদের দাবি করে। আমরা মনে করি না। তোমার কথা শুনে আমি অনেক শান্তি পেলাম। তোমার মতো মেয়ে যদি সবার ঘরে ঘরে থাকতো তাহলে সবাই আজকে অনেক ভালোই থাকতো। বলবো চাচা, আপনাকে কিছু বলার নাই। আমি আসলেই অতটাও ভালো মেয়ে না যতটা আপনি ভালো মনে করতেছেন। আর কিছু বলার নেই। এখন আপনাদের জন্য রান্না করেছি, আপনারা দুজনে আসেন আর দুজনেই এখন খাবার খাবেন। আচ্ছা, তুমি রান্না করেছো আর আমি খাবো না, এটা কি করে হয়? আমি তো তখন থেকে অপেক্ষা করতেছিলাম। ঈশান তোমার অনেক প্রশংসা করতেছিল, তোমার হাতের রান্না নাকি অনেক সুন্দর, তাই তোমার রান্নার পরীক্ষা তো নিতেই হয়। পেরেছি, একটু বেশি বেশি বলাই তার স্বভাব, তাই আমি আর সেটা নিয়ে বেশি কিছু না বলে সে একটু বেশি বেশি বলতেই পারে। কিন্তু তার জন্য তো আর আপনি সেই বেশি বেশি বলতে পারেন না। মোটামুটি পারি, অতিরিক্ত না। সমস্যা নেই, কোনো সমস্যা হওয়ার কথা না। এখন চলো, বেশি কথা বলা যাবে না, খাবার খেয়ে এসে গল্প করব। হঠাৎ করেই ঈশান একটা কথা বলে উঠল, সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এখানে এই ধরনের কথা বলার কি আছে আমি বুঝতেছি না। ঈশানের মাথায় দিন দিন সমস্যা হয়ে যাচ্ছে নাকি আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তোমার সমস্যা কি আমি বুঝি না? তোমার একটু ভালো কথা বলেছি আর তুমি বলতেছো আমি আজাইরা মানুষ, আর আমি সবসময় তোমার প্রশংসা করি, তাই না? আমি বুঝতে পারতেছি না তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলতেছো কিসের জন্য। আমি তো এমনি মজা করে বললাম চাচার সাথে, আর তুমি এটা নিয়ে এরকম মন্তব্য করবে? আমি তোমার সাথে কথা বলতে চাই না। আচ্ছা, আমি এখন আর কথা বলবো না। তুমি যেটা বলবে সেটাই হবে। আমার এখন কিছু ভালো লাগতেছে না, আমার অনেক ক্ষুধা লাগছে। এখন চলো খাবার টেবিলে, পরে কথা হবে। এটা কি? আমি বুঝলাম না তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলছো কিসের জন্য। আমি স্বাভাবিকভাবে তোমার সাথে কথা বলেছি, আর তুমি অস্বাভাবিকভাবে আমার সেই কথার উত্তর দিচ্ছ। ব্যাপার কি বলো তো, সমস্যা কি হয়েছে তোমার? আমার আবার কি হবে? আমি তো একদম ঠিক আছি। এখন চলো খাবার টেবিলে, আমার অনেক ক্ষুধা লাগছে, সাথে মুরব্বী চাচার অনেক ক্ষুধা লাগছে। আমি এখন কোনো কথা বোঝা যাচ্ছে না। কি রান্না করেছো খেয়ে দেখি, আগে তোমার পরীক্ষা নেওয়া হবে। আচ্ছা চলো। আর মুরব্বী চাচা দেখো চলে গিয়েছে খাবার টেবিলে। অলরেডি আমরা এখানে ঝগড়া করতেছি, ব্যাপারটা কেমন দেখায় তাই না? তুমি তো ঝগড়া করতে পারলে মনে হয় যে নিজেকে কি মনে করো আমি ভেবে পাই না। অনেক হয়েছে আর না। এখন চলো, মুরব্বী চাচা আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাদের তিনি মনে হবে না বেশি দিন থাকতে দিবে, তাই নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। আর আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করব, তুমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবে। কথা বলে আমি ঈশানকে সঙ্গে করে নিয়ে খাবার টেবিলের এখানে চলে আসলাম, আর মুরব্বী চাচাকে খাবার প্লেট এগিয়ে দিলাম, আর ওনার প্লেটে ভাত তুলে দিলাম, তারপর তরকারি দিলাম। উনি খাওয়া শুরু করে আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন। আমার রান্না নাকি অনেক সুন্দর, আমি অনেক সুন্দর রান্না করতে পারি, ইত্যাদি ইত্যাদি। আর তার সাথে ঈশান তো আছেই, মুখ মিলিয়ে যাচ্ছে। মানে দুজন আমাকে কি পেয়ে গেল, আমাকে এত প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে দুজনে। আমি চুপচাপ শুধু শুনে যাচ্ছি, কোনো ঝগড়া বা কোনো কথা বলছি না। উত্তর দিলেই তো ঈশানের সাথে ঝগড়া লেগে যাবে। আমি শুধু একটা কথা ভাবতেছি, মুরব্বী চাচাকে আমাদের বিষয়টা কিভাবে বলবো, তাকে কিভাবে বললে তিনি কোনো রকম রাগ করবে না আমাদের উপর, বরং খুশি হয়ে আমাদের দুজনকে মেনে নেবে আর বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু এই কথাটা যে কিভাবে বলবো সেটাই ভেবে পাচ্ছি না আমি, কারণ তিনি জানে আমরা বিবাহিত। এখন একটু ঘুরিয়ে পেঁচিয়ে নিজের মনের ভাব প্রকাশ করতে হবে, না হলে সমস্যায় পড়তে হবে। আমি ঠিক করলাম যে চাচাকে একটা প্ল্যান অনুযায়ী কাজে লাগাতে হবে। এমনিতেই যদি বলি যে আমরা বিবাহিত না, তাহলে হয়তো তিনি অনেক রাগ করতে পারে আর আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে পারে। তাই প্ল্যান খাটিয়ে সবকিছু করতে হবে। আমি ঈশানকে ইশারা করে একটু বাইরে যেতে বললাম, কারণ তার খাওয়া শেষ হয়ে গিয়েছে। আমি চাচার সাথে একটু কথা বলবো। ঈশান হয়তো বুঝতে পেরেছে আমি তার সাথে কি কথা বলবো, তাই ঈশান হাসি মুখে বাইরে চলে গেল আর আমার দিকে তাকিয়ে একটু মিষ্টি হাসি দিয়ে চলে গেল। আমি তাকে মিষ্টি হাসির প্রতি উত্তর দিয়ে মুরব্বী চাচার সাথে কথা বলা শুরু করলাম। তার কি ভালো লাগে কি ভালো লাগে না এসব শুনতে পারলাম। তারপর কৌশলী কিভাবে মুরব্বী চাচাকে জানাতে হয় বিষয়টা, এখন সেটাই প্ল্যান করতে লাগলাম মনে মনে, এবং আমি আমার প্ল্যানটা পেয়ে গেলাম। আঙ্কেল, আপনার সাথে আমার একটু কথা ছিল, কিভাবে যে বলবো আর আপনি যে কিভাবে নিবেন আমি বুঝতে পারতেছি না। আপনি যদি আমার উপর রাগ না করেন তাহলে আমি আপনার অনুমতি নিয়ে আপনাকে একটা কথা বলতে চাই।
আরে পাগলি মেয়ে কোথাকার, তুমি একটা কেন 1000টা কথা বলো, সমস্যা নাই তো। তোমার কথাগুলো এত মিষ্টি যে শুধু শুনতে ইচ্ছে করে আমার। কি এমন কথা বলবে যে আমি তোমাকে রাগ দেখাবো? আসলে আমি গ্রামের কালচারে বিয়ে করতে চাই, মানে আমরা তো বিয়ে করেছি, কিন্তু আমি এই গ্রামের কালচার অনুযায়ী একটা বিয়ে করতে চাই আবারও। কি আবল তাবল কথা বলতেছো? আবারও বিয়ে করতে চাও? আর তুমি যে ছেলেকে বিয়ে করেছো সে কি তোমাকে সবসময় রাগ দেখায়? কোনো কিছু করে নাকি? তাকে বাদ দিয়ে অন্য ছেলেকে বিয়ে করবে এমন কিছু? আরে না আঙ্কেল, সেরকম কোনো কিছু না। আমি ওই